বিসমিল্লাহির রহমানির রহিম। স্কুল থেকে তাহলে কলেজে উঠতে বায়োলজির যেই বেসিকগুলো লাগবেই, আমি নিজে নটরডেম কলেজের ছাত্র ছিলাম, পরবর্তীতে ঢাকা মেডিকেলে পড়াশোনা করে এখন ডাক্তার হয়ে ঢাকা মেডিকেল থেকে বের হয়ে গেছি ডাক্তারি পাশ করে। কিন্তু দেখা গেছে যে কলেজ লাইফে থাকতে কিছু বেসিক, যেটা আমি এনডিসিতে থাকার পরও পরবর্তীতে ডিএমসিতে চান্স পাওয়ার পরও আমার কাছে মনে হয়েছে যে এই বেসিকগুলা আমি যদি একটু স্কুল থেকেই যদি জানতাম, তাহলে আমার জন্য বায়োলজিটা হয়তো বা কলেজ লাইফের বায়োলজিটা অনেক সহজ হতো। কারণ কলেজে বায়োলজির কিন্তু দুইটা মোটা মোটা বই, তো সেই দুইটা মোটা মোটা বই এগুলোকে কিভাবে আয়ত্তে আনা যায়, এর জন্য বায়োলজিতে বেশ কিছু বেসিক আছে, পড়াশোনার স্টাইল আছে, পড়াশোনার নিয়ম আছে, এবং সেই বেসিকগুলাই আমরা 6টা ক্লাসের এই সিরিজে তোমাদের সামনে পড়াবো। তার মধ্যে আজকে হলো প্রথম ক্লাস। তো তোমাদের সবাইকে স্বাগতম। আমি ডাক্তার রাহাত, ঢাকা মেডিকেল থেকে আমি আবারও বলতেছি, এমবিবিএস কমপ্লিট করে ফেলছি এবং এক্স নটরডেম কলেজে ছিলাম। এইচএসসি আমার 2016 ব্যাচ ছিল। তোমরা যারা এই ক্লাসগুলো দেখছো অধিকাংশই হয়তো বা এইচএসসি 28, পরবর্তীতে ভবিষ্যতে এইচএসসি 29 বা 30 ব্যাচের ছাত্রছাত্রীরাও হয়তো বা এই ক্লাস করবা। তো তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম। তো প্রথম জিনিস, তাইলে কি বেসিকগুলা লাগবে এটা জানার আগে আমি চাচ্ছি তোমরা আগে এটা জেনে নাও যে বায়োলজিটা আসলে কিভাবে পড়তে হয়, বায়োলজি কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। এই বিশাল মোটা মোটা বায়োলজি কি তোতা পাখির মতো আমরা মুখস্থ করব, এটা খালি দেখবো আর খালি মনে করো যে মুখস্থ করবো, এরকম এরকম করে মুখস্থ করবো না। পড়ার কিছু নিয়ম আছে। প্রথম জিনিসটা, নিয়মটা একটু বলি, তারপর আমরা বেসিক ক্লাসে ঢুকতেছি, ঠিক আছে? তো প্রথম যে নিয়মটা, বায়োলজি পড়ার ফার্স্ট নিয়মটা তোমাদের, আমি একটু বোর্ডে লিখি, তোমরা লেখা লাগবে না, তোমরা খালি একটু দেখলেই তোমাদের আস্তে আস্তে বুঝতে পারবা। প্রথম নিয়মটা বায়োলজির শব্দের অর্থ জানতে হবে। তোমরা শব্দের অর্থ না জেনে বায়োলজি পড়ার কারণে তোমাদের অনেক অসুবিধা তোমরা ফেস করো। যেমন তোমরা প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক কোষ কি, প্রোক্যারিওটিক কোষ কি, এগুলো 9, 10-এ থাকতে তোমরা এগুলো মুখস্থ করছো, কখনোই বোঝার চেষ্টা করো নাই যে প্রো শব্দটার অর্থ কি, ক্যারিওটিক শব্দটার অর্থ কি, ঠিক আছে? এগুলো তোমরা কখনোই বোঝার চেষ্টা করো নাই 9, 10-এ থাকতে। এতে করে দেখা গেছে যে তোমাদের কাছে বায়োলজিটা কেমন জানি লাগতো, যে হঠাৎ করে একটা শব্দ, একটা টার্মিনোলজি, এটা দেখে তোমাদের কাছে অনেক কঠিন লাগতেছে, ইংলিশের শব্দ, ভাইয়া এটার মানেই তো জানি না, না বুঝে তোতা পাখির মতো মুখস্থ করছি। কিন্তু এতে করতে যে ব্রেনের উপরে চাপ পড়তো, বায়োলজি বুঝতে পারত না। তো প্রথম অ্যাপ্রোচটা বায়োলজিতে কোনো কিছু মুখস্থ না করে প্রত্যেকটা শব্দের অর্থ বুঝার চেষ্টা করো। তুমি যদি বুঝার চেষ্টা করো যে প্রো শব্দের মানে আদিম বা অনুন্নত বা আগের আমলের কিছু একটা বুঝায়, অর্থাৎ প্রো মানে আদিম বা অনুন্নত, আর ক্যারিওটিক শব্দটা আসছে ক্যারিয়ন থেকে, এর মানে নিউক্লিয়াসকে বোঝাচ্ছে। তাহলে প্রোক্যারিওটিক সেল এমন এক ধরনের সেল বা কোষ যারা আদিম আমলের বা অনুন্নত নিউক্লিয়াস যুক্ত কোষকে বোঝাচ্ছে। দেখো, এতে করে কিন্তু তোমার এখন সহজ হয়ে গেল। আচ্ছা, শব্দের অর্থ বুঝলা, তার মানে তুমি এটার বৈশিষ্ট্য কিন্তু এখন নিজেই 2-3টা লিখতে পারবা, যে তার মানে প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসটা তাহলে আদিম আমলের মানে অনুন্নত নিউক্লিয়াস। অনুন্নত নিউক্লিয়াস হওয়ার কারণে এর মধ্যে অনেক কিছুই নাই। নিউক্লিয়াসের পর্দা থাকবে না, তাইলে এখানে যেহেতু অনুন্নত, তাহলে বাইরের পর্দাটা থাকবে না, নিউক্লিও প্লাজম থাকবে না, নিউক্লিওলাস থাকবে না, শুধু ডিএনএটা থাকবে। দেখছো কত সহজ হয়ে গেল অর্থ বুঝে পড়লে এই জিনিসটা। তাহলে প্রথম অ্যাপ্রোচটা শব্দের অর্থ। তাহলে ওয়ার্ডের ডিকশনারিটা খুঁজতে হবে, ঠিক আছে? ডিকশনারি, এটা ডিকশনারি নাম কেন দেওয়া? ডিকশনারিতে যেমন আমরা কোনো একটা শব্দের অর্থ খুঁজি, ঠিক আছে, ঠিক এখানেও আমরা এরকম শব্দের অর্থ খুঁজে খুঁজে পড়বো। এর জন্য পুরো বাংলাদেশে আমরা প্রথমবারের মতো বায়ো পকেট ডিকশনারি নিয়ে আসছি, যেখানে বায়োলজির যত গুরুত্বপূর্ণ শব্দ আছে কলেজ লাইফে তোমার লাগবে, সেটাকে পকেটে করে তুমি সেই ডিকশনারিটা তুমি কিনে রাখবা, এবং সেই পকেটে করে ওই ডিকশনারিটা খুললেই তুমি প্রত্যেকটা কঠিন শব্দের অর্থ জানলে তোমার বায়োলজিটা সহজ হবে। আমি যখন ঢাকা মেডিকেলে চান্স পাই, বুঝছো, নটরডেম থেকে পড়ার পরে, নটরডেম থেকে এইচএসসিতে গোল্ডেন পাওয়ার পরে, যখন আমি যে পরবর্তীতে ঢাকা মেডিকেলে পড়ার সুযোগ পাই, তখন আমাদের একটা মেডিকেলের এরকম একটা ডিকশনারি ছিল। দেখো, এই বইটা আমি তোমাদের সামনেই দেখাচ্ছি, এই মেডিকেলের একটা ডিকশনারি ছিল। তো এই ডিকশনারিটা দেখার পরই আমাদের মাথায় আস্তে আস্তে আমার আইডিয়া আসছে, যেটা পরবর্তীতে অনেক বছর পরে এসে কাজ করি, যে ইমপ্লিমেন্ট করছি পুরো বাংলাদেশে প্রথমবারের মতো, যে এরকম একটা ডিকশনারি যদি আমরা মেডিকেলে পড়ে থাকি কঠিন কঠিন শব্দের, তাহলে কেন ইন্টার স্টুডেন্টরা একটা বায়োলজি পকেট ডিকশনারি কেন সে পড়বে না বায়োলজির জন্য? এখান থেকে যেই ভাবনা সেই কাজ। তো প্রথম অ্যাপ্রোচটা তাহলে ওয়ার্ড ডিকশনারি বুঝে বুঝে তুমি বায়োলজি পড়ো, তোমার জন্য বায়োলজি অনেক সহজ হবে। আর এই বইটা আমরা 90% কাজ কমপ্লিট করা আছে, এই আগস্ট মাসে ইনশাল্লাহ বইটা রিলিজ হবে, তোমরা নিতে পারবা, ঠিক আছে? আর যারা আমাদের সাথে যুক্ত থাকতে চাও, কোর্সে থাকবে, তাদের জন্য হয়তো আমরা একটু ডিসকাউন্ট দিয়ে রাখবো বইটায়, ঠিক আছে? ওকে, সেকেন্ড অ্যাপ্রোচটা কি? তাহলে বুঝছো, প্রথম অ্যাপ্রোচটা ওয়ার্ড ডিকশনারি অনুযায়ী তুমি বায়োলজি পড়বা, তাহলে মুখস্থ বিদ্যার উপরে চাপ কম পড়বে, তোমার বায়োলজিটা মনে থাকবে বেশি। সেকেন্ড অ্যাপ্রোচটা কি? সেকেন্ড অ্যাপ্রোচটা বায়োলজির চিত্র আঁকা একটু প্র্যাকটিস করবা। বায়োলজির একটু চিত্রগুলা আঁকার আগে চিত্রগুলা দেখবা। তোমরা বায়োলজিতে অনেক গঠন পড়তে হয়,
অনেক গঠন পড়তে হয়। ইন্টারের বায়োলজি বইটা খুললে দেখবা হাজারটা হচ্ছে গঠন আছে, অনেক কিছু আছে। তো এগুলার হচ্ছে চিত্রগুলো আগে দেখবা। তোমরা কি করো, তোমাদের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে তোমরা বইয়ের ছবিগুলা কেউ ঠিক মতো দেখো না, তোমরা হচ্ছে জাস্ট রিডিং পড়ো, বর্ণনা পড়ে হচ্ছে বোঝার চেষ্টা করো। কিন্তু একটা জিনিসের গঠন, ধরো তুমি মানুষের বর্ণনা পড়তেছো, মানুষের 2টা হাত আছে, 2টা পা আছে, এটা তুমি যদি ছবি না দেখো, তুমি শুধু কি ভাই বইয়ের বর্ণনা পড়ে তুমি বুঝবা, কিন্তু পাশে দেখা গেছে যে ছবি দেওয়া আছে। এই জন্য দ্বিতীয় অ্যাপ্রোচটা হচ্ছে কোনো কিছুর গঠন পড়ার আগে অবশ্যই দেখবা যে বইয়ে কোনো ছবি আছে কিনা। যদি ছবি থাকে সেই ছবিটা আগে মনোযোগ দিয়ে দেখবা, ছবিটি একটু ফিল করার চেষ্টা করবা, ভিজুয়ালাইজ করার চেষ্টা করবা, নিজের কল্পনা শক্তি দিয়ে একটু কিছুক্ষণ চিন্তা করবা, তারপরে বর্ণনাগুলোর সাথে হচ্ছে ছবিগুলো মিলানোর চেষ্টা করবা, দেখবা বায়োলজি তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় স্টেপ হচ্ছে শব্দের অর্থ জানার পাশাপাশি গঠন পড়ার সময় চিত্রগুলা দেখবে এবং সে অনুযায়ী হচ্ছে পড়বা। আচ্ছা, 3 নম্বর অ্যাপ্রোচটা কি? 3 নম্বর অ্যাপ্রোচটা হচ্ছে কিওয়ার্ড দিয়ে হচ্ছে বায়োলজিগুলো মনে রাখার চেষ্টা করবা। তোমরা ঠাটা মুখস্থ করো, যে একদম তোতা পাখির মতো, বা ঠাটা মুখস্থ করো, একদম দাড়ি কমা সহ তোমরা মুখস্থ করার চেষ্টা করো। এরকম পড়াশোনার স্ট্র্যাটেজি হয়তোবা স্কুল পর্যন্ত তোমাদের বইটা চিকন ছিল, স্কুল পর্যন্ত পড়া কম ছিল, হয়তোবা কোনোভাবে পারছো। কিন্তু ইন্টারে উঠার পরে, কলেজে উঠার পর এত মোটা 2টা বইগুলো কি দেখছো? বায়োলজিতে ফার্স্ট পেপার এত মোটা একটা বই, সেকেন্ড পেপার কিন্তু এত মোটা একটা বই। এই এত মোটা 2টা বই 2 বছরেরও কম সময় পাবা। কলেজের টাইম কিন্তু 2 বছরেরও কম, ঠিক আছে? 2 বছরও পাও না, 2 বছরেরও 2-3 মাস তুমি সময় কম পাবা, এরপর এইচএসসি শুরু হয়ে যাবে। তাহলে এত মোটা 2টা বই 1.5 বছরের একটু বেশি সময় তোমাকে পুরাটা শেষ করতে হবে, পরীক্ষা দিতে হবে। এবং এটা শুধু বায়োলজি না, আরও কত সাবজেক্ট আছে ওইগুলোও তো পড়তে হবে। সারাদিন তো শুধু বায়োলজি নিয়ে পড়ে থাকবা না, তাই না? তাহলে সব মিলে তুমি চিন্তা করো তোমার সময়টা কত কম। তাহলে এই অল্প সময়ে তুমি কি ঠাটা মুখস্থ করে জীবনে শেষ করতে পারবা? অ্যান্সার হচ্ছে না। তাহলে তুমি কিভাবে মনে রাখবা বায়োলজির প্রশ্নগুলা, বৈশিষ্ট্যগুলা কিভাবে মনে রাখবা? মনে রাখবা হচ্ছে তুমি কিওয়ার্ড দিয়ে মনে রাখবা। তুমি কিওয়ার্ড দিয়ে হচ্ছে মনে রাখবা। যেমন আমি তোমাকে যদি বলি যে আদিকেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক কোষের হচ্ছে তোমার বৈশিষ্ট্যগুলা কি কি ছিল, ঠিক আছে? তুমি এখানে কিওয়ার্ড মনে রাখবা হচ্ছে প্রোক্যারিওটিক। বৈশিষ্ট্যটার তুমি প্রথম কিওয়ার্ডটাই মনে রাখবা প্রোক্যারিওটিক। তাহলে প্রো শব্দের অর্থ তুমি জানো, আদিম বা অনুন্নত, আর ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তাহলে তুমি এখান থেকে অলরেডি তুমি দেখো কিওয়ার্ড মনে রাখার কারণে তুমি 2-3টা বৈশিষ্ট্য নিজের ভাষায় তুমি লিখতে পারবা। যেখানকার নিউক্লিয়াসটা হচ্ছে অনুন্নত ধরনের নিউক্লিয়াসের চারপাশে কোনো পর্দা বা এনভেলপ নাই, নিউক্লিওপ্লাজম নাই, নিউক্লিওলাস নাই, শুধু ডিএনএ আছে। দেখো তোমার জন্য সহজ হয়ে গেল। তাহলে তুমি মনে রাখবা দিন শেষে কিন্তু আসলে কিওয়ার্ডটা। আমি কিন্তু এখানে একবারও তোমাকে ঠাটা মুখস্থ করতে বলি নাই যে বইয়ের মধ্যে একটা বিশাল এক প্যারা আছে প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য নিয়ে, তুমি এটা ঠাটা মুখস্থ করলে লাভ নাই। তুমি এই কিওয়ার্ডটা মনে রাখো, তাইলেই তোমার জন্য অনেক সহজ হবে। তুমি আরেকটা এখানে কিওয়ার্ড মনে রাখতে পারো, যেখানে নিউক্লিয়াসটা অনুন্নত হওয়ার পাশাপাশি এখানে কোনো ঝিল্লিবদ্ধ কোনো অঙ্গাণু নাই সাইটোপ্লাজমে। অর্থাৎ সাইটোপ্লাজমের যে বাকি অঙ্গাণুগুলা, সেখানের মধ্যেও এমন কোনো অঙ্গাণু নাই যার চারপাশে আবরণ থাকে, ঝিল্লি থাকে, এরকম ঝিল্লিযুক্ত কোনো অঙ্গাণু নাই। আর তোমরা যদি আরেকটু বুঝো, তাহলে ঝিল্লিযুক্ত অঙ্গাণুগুলোর মধ্যে হচ্ছে মাইটোকন্ড্রিয়া আছে, ক্লোরোপ্লাস্ট আছে, গলজি বস্তু আছে, লাইসোসোম আছে। তাইলে তুমি সহজ কথায় মনে রাখতে পারবা যে তার মানে প্রোক্যারিওটে আরেকটা কিওয়ার্ড মনে রাখতে পারো, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নাই। দ্যাট মিনস এখানে কোনো মাইটোকন্ড্রিয়া তাহলে থাকবে না। সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া নাই, ক্লোরোপ্লাস্ট নাই, তারপরে হচ্ছে তোমার গলজি বস্তু নাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, এগুলো কিচ্ছু নাই। অনেক কিছু হয়ে গেছে, শেষ। আর এখানে আরেকটা কিওয়ার্ড মনে রাখতে পারো, এখানে রাইবোজোমটা থাকবে, কারণ রাইবোজোম ঝিল্লিবদ্ধ অঙ্গাণু না, রাইবোজোমের চারপাশে কোনো ঝিল্লি থাকে না। তাহলে রাইবোজোম থাকবে, কিন্তু সেটা অনুন্নত ধরনের রাইবোজোম বা 70s টাইপের রাইবোজোম, শেষ। তাহলে 3টা কিওয়ার্ড। প্রোক্যারিওটিক একটা শব্দ মনে রাখলেই তুমি নিউক্লিয়াসের বৈশিষ্ট্য লিখতে পারবা। তুমি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নাই এটা মনে রাখতে পারলে এমনিতেই তুমি জানো যে কোনগুলা থাকবে না। আর হচ্ছে তোমার এখানে রাইবোজোমটাও অনুন্নত ধরনের রাইবোজোম থাকবে, 70s রাইবোজোম, শেষ। এই 3টা কিওয়ার্ড থাকলে দেখো তুমি একটা পুরো বৈশিষ্ট্য সুন্দর করে তুমি এখন যে কোনো পরীক্ষা একদম ফাটায় লিখে দিয়ে আসতে পারবা। অথচ এটা মনে রাখাটা তোমার জন্য কতটা ইজি। আর সেই জায়গায় তুমি যদি ঠাটা আগের মতো মুখস্থ করতে যাও, পুরো এক প্যারা হচ্ছে বইয়ের মধ্যে লেখা আছে, এটা মনেও থাকবে না। এরকম করে পড়লে দেখবা যে একদিন লাগায় তুমি এক পাতায় কোনো মতে পড়ছো। একদিনে এক পাতা পড়লে তুমি বুঝতেছো কত মোটা 2টা বই। আবার ফিজিক্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, ম্যাথ করতে হবে, বায়োলজির পাশাপাশি বাংলা, ইংরেজি, আইসিটি পড়তে হবে। সম্ভব না এটা, বুঝতে পারতেছো? এই জন্য এই উপায়গুলা, এই 3টা উপায় অনুসরণ করবে। এবার আসো 4 নম্বরটা হচ্ছে যারা বায়োলজিতে একদম বেস্ট হইতে চাও, যারা আমাদের মতো হচ্ছে পরবর্তীতে হচ্ছে ঢাকা মেডিকেলে পড়ার স্বপ্ন দেখো, ঠিক আছে? তোমাদের মধ্যে অনেকেই আছে যে শুধু বায়োলজিটা শুধু ইন্টারের জন্য না ভাই, আমার স্বপ্ন হচ্ছে আপনাদের মতো হচ্ছে ডাক্তার হওয়া, ডিএমসি থেকে পড়া। এটা হচ্ছে তোমাদের অনেকেরই স্বপ্ন, খুবই নর্মাল, অনেকেরই টার্গেট থাকে মেডিকেলে পড়া। তো যাদের এরকম ডিএমসি লেভেলে হচ্ছে বায়োলজি পড়ার স্বপ্ন, তারা এগুলার পাশাপাশি হচ্ছে নিজেরা অবশ্যই কি করবা,
বিভিন্ন কঠিন স্ট্রাকচারগুলা, বিভিন্ন কঠিন বর্ণনা যেগুলো তোমার বারবার ভুলে যাও, সেগুলো নিজেরা একটু নোটের মধ্যে ছবি এঁকে এঁকে নিজে মনে রাখার চেষ্টা করবা। ধরো পত্ররন্ধ্রের গঠন, কথার কথা তোমার মনে থাকে না, তাহলে তুমি কি করবা, পত্ররন্ধ্রের মনে করো একটা ঠিক অর্ধ এরকম একটা ছবি, ঠিক আছে, পত্ররন্ধ্রের এরকম একটা সুন্দর একটা ছবি তুমি এঁকে, ঠিক আছে, একটা ছবি এঁকে, আমি জাস্ট র্যান্ডমলি দেখাচ্ছি, অত সুন্দর করে আঁকি নাই, ঠিক আছে, এঁকে তুমি মনে করো হচ্ছে এই যে অর্ধ চন্দ্রাকৃতির দুইটা রক্ষী কোষ থাকে, ঠিক আছে, এর মাঝখানের রন্ধ্র হচ্ছে পত্ররন্ধ্র, মানে এরকম করে তুমি কোনো কঠিন জিনিসগুলা একটু ছবি এঁকে তুমি নিজের মতো করে হচ্ছে সহজ করে ফেলতে পারো। এটা হচ্ছে যারা একদম টপ লেভেলের হচ্ছে এই করতে চাও কঠিন টপিকগুলা, এইভাবে তুমি যদি নিজের মতো করে একটু বুঝে বুঝে ছবি এঁকে মনে রাখার চেষ্টা করো, দেখবা আমাদের ব্রেইন লেখা মনে রাখতে না পারলেও সে ছবি মনে রাখায় ওস্তাদ। আমাদের ব্রেইন কিন্তু চিত্র অনেক ভালো মনে রাখতে পারে। তুমি দেখবা তোমার পড়াশোনা মনে নাই, কিন্তু কোন একটা মিম দেখছো তুমি, ঠিক আছে, সেখানে একটা ছবি ছিল, এটা দেখা তুমি মনে মনে আবার হাসতেছো, ওই মিমে কোথায় কি ছিল তোমার ঠিক মনে আছে, বাট পড়ালেখাটা মনে থাকে না। আমাদের ব্রেনটা এরকমই, আমাদের ব্রেন হচ্ছে লেখা কম, চিত্র মনে রাখতে পারে বেশি। সো কঠিন কঠিন টপিকগুলো যদি নিজের মতো একটু টুকটাক চিত্র এঁকে যদি মনে রাখতে পারো, দেখবা কঠিন টপিকগুলো ইজি হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে 4 নম্বর কাজ। 5 নম্বর জিনিসটা হচ্ছে অবশ্যই এইচএসসিতে ভালো করার জন্য এর পাশাপাশি কি করতে হবে, টেস্ট পেপার অ্যানালাইসিস করতে হবে একদম প্রথম থেকে। আমি আবারও বলতেছি, তোমরা এই ভুলটা অনেকে করো, একদম প্রথম থেকে অনেকেই হচ্ছে টেস্ট পেপার তোমরা অ্যানালাইসিস করো না। তোমরা কি করো যে ভাইয়া টেস্ট পেপার তো ভাই একদম বোর্ড পরীক্ষার সময় কিনতে হয়, কি বলেন ভাই, আমি তো স্কুলে থাকতে টেস্ট পেপার তো আমার টেস্ট পরীক্ষার পরে কিনছি। আপনি বলতেছেন কলেজ উঠে এখনই টেস্ট পেপার কিনে ফেলতে, তাহলে তো কেমন হইলো? এটাই বাস্তবতা, এটাই সত্যি কথা। তুমি টেস্ট পেপার কিনে কখন সলভ করবে? সব শেষ হবে, তোমার পরীক্ষার আর মাত্র 2 মাস বাকি এইচএসসি পরীক্ষার, তখন তুমি সলভ করলে হবে? বরং তুমি যদি প্রথম থেকেই টেস্ট পেপার সলভ করো, পুরাতন টেস্ট পেপার দিলেই হবে। ধরো এখন যারা পরীক্ষা দিচ্ছে এইচএসসি 26, ওদের কোনো পুরাতন ভাই বোন যদি থাকে, বড় ভাই বোন কেউ থাকে যারা পরীক্ষা দিচ্ছে, ওদের কাছ থেকে টেস্ট পেপার কালেক্ট করবা। না হলে একটা পুরাতন টেস্ট পেপার কিনবা। কিনলে লাভটা কি, তুমি একদম কলেজের প্রথম থেকেই যদি বায়োলজির টেস্ট পেপার অ্যানালাইসিস করে যদি পড়াশোনা করো, তুমি একদম প্রথম থেকেই বুঝে ফেলবা এই চ্যাপ্টার থেকে ঘুরে ফিরে বায়োলজিতে কোশ্চেন আসে এই 10টা টপিক থেকে। তুমি সবার আগে ওই 10টা টপিক আগে পড়বা। আমি আবারও বলতেছি, কিন্তু যে অ্যানালাইসিস করবে না তার কাছে মনে হবে বায়োলজি এত পড়া, আর যে প্রথম থেকেই টেস্ট পেপার অ্যানালাইসিস করে পড়বে সে দেখবে যে এত পড়ার মধ্যেও এইটুকু পড়লেই আসলে অন্তত এইচএসসিতে খুব ভালো করা যায়। কারণ এই 10টা টপিক থেকেই ঘুরে ফিরে এইচএসসিতে কোশ্চেন আসে, এই 15টা টপিক থেকেই ঘুরে ফিরে কোশ্চেন আসে। এই জন্য ফার্স্ট ইয়ার থেকেই টেস্ট পেপার অ্যানালাইসিস করে তোমরা প্রশ্ন সলভ করা শুরু করবা, তাহলে নিজেই বুঝতে পারবা একটা চ্যাপ্টারের মধ্যে কোন টপিকটা তোমাকে আসলে সবচেয়ে গুরুত্ব দিয়ে সবার আগে শেষ করতে হবে। আগে ওইগুলা শেষ করবা, দেন তুমি এমসিকিউর জন্য পুরো বইটাই সুন্দর করে হচ্ছে গুরুত্বপূর্ণ লাইনগুলো হচ্ছে পড়ে ফেলবা। এটা সবচেয়ে পারফেক্ট পড়া হবে এবং তোমার টাইমও বাঁচবে, ইফেক্টিভ হবে। আদারওয়াইজ তুমি ওই যে সব লাইন শুরুর দিকে সব ভাল লাগে, আমরা যখন শুরু করবো দেখবা শুরুর দিকে হচ্ছে সব লাইন পড়তে খুব ভালো লাগে, শুরুর দিকে তেল বেশি থাকে। সহজ কথাই বলি, একদম তোমাদের ভাষায়, আমি তোমাদের একই সাথে তোমাদের শিক্ষক, একই সাথে তোমাদের বড় ভাই মনে করবে, একদম স্ট্রেট কাট কথাবার্তা, ঠিক আছে। তোমাদেরকে যেমন অনেক আদর করবো, আবার তোমাদেরকে শাসনও করবো শিক্ষক হিসেবে, ঠিক আছে। তো একদম তোমাদের শুরুর দিকে কি থাকে, এটা আমাদেরও ছিল, সবারই থাকে। কলেজে নতুন নতুন কলেজে উঠলে আমাদের সবার একটু শরীরে তেল থাকে যে ভাই এবার একদম পরে ফাটায় ফেলবো। বিশ্বাস করেন, 7 দিন যাবে, 15 দিন যাবে, 1 মাস যাবে, শেষ, তোমার সমস্ত আগ্রহ শেষ। তোমার মনে হবে ভাই এটা কই আইসা পড়লাম, এত মোটা মোটা বই, এত কঠিন কঠিন শব্দ, ভাই আমার তো মাথা ঘুরাচ্ছে। এই জন্য তোমাকে গুছায় পড়তে হবে, অ্যানালাইসিস করে ঠিক যেগুলো সবার আগে পড়ার কথা, পরীক্ষায় বেশি বেশি আসে, সেগুলো তুমি আগে পড়বা। তারপরে হচ্ছে তুমি এমসিকিউ এর জন্য পুরো মূল বইটার গুরুত্বপূর্ণ লাইনগুলো হচ্ছে পড়ে ফেলবা, তাইলে তুমি সেফ জোনে চলে গেছো। এরপরে তুমি যদি আরো বেশি পড়ো, তোমার ওই চ্যাপ্টারটা তুমি ওই সাবজেক্টটা তুমি আরো ভালো করবা। কিন্তু তুমি অলরেডি যদি তুমি হচ্ছে যে টেস্ট পেপার অ্যানালাইসিস করে যদি পড়ো, এমসিকিউ সলভ করো এবং মূল বইটার গুরুত্বপূর্ণ লাইনগুলো যদি এমসিকিউর জন্য পড়ে ফেলো, ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো পরীক্ষা, এটা বোর্ড পরীক্ষা হোক এটা মেডিকেল অ্যাডমিশন হোক, এটা ভার্সিটি অ্যাডমিশন, যেখানে যেখানে বায়োলজি লাগে, তুমি বায়োলজি 80-90% স্টুডেন্টের থেকে তোমার রেজাল্ট ভালো হবে। তুমি টপ 10%-এ চলে গেছো। এরপরে 10% থেকে হচ্ছে ওই 5%-এ যাওয়ার জন্য তোমাকে আরেকটু এই পড়ার পাশাপাশি আরেকটু সময় দিয়ে আরেকটু কিছু আরও জিনিস এক্সট্রা পড়তে হবে, সেগুলো আমরা বলে দেবো আস্তে আস্তে। কিন্তু এটা করতে পারলে তুমি 90%-এর থেকে উপরে উঠে গেছো, তো টপ 10%-এর ভিতরে ঢুকে গেছো, ঠিক আছে, বুঝছো? তাহলে এটা হচ্ছে স্মার্ট ওয়ে। ক্লিয়ার? ওকে, তাহলে অ্যানালাইসিস, তাহলে বাকিটা হচ্ছে অ্যানালাইসিস, টেস্ট পেপার অ্যানালাইসিস, বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস, আর সম্ভব হইলে তুমি যেখানে যেতে চাও তারও প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে পারো। তোমার যদি স্বপ্ন হয় মেডিকেল, তাহলে এখন থেকেই তুমি একটা মেডিকেলের কোশ্চেন ব্যাংক তোমার সাথে রাখো। তুমি একটা চ্যাপ্টার পড়ার পর তুমি দেখো না ওই চ্যাপ্টার থেকে মেডিকেলেও কী কী কোশ্চেন আসে। যদি তোমার টার্গেট মেডিকেল হয়, যদি তোমার টার্গেট ভার্সিটি হয়, তুমি একটা ভার্সিটির কোশ্চেন ব্যাংক হচ্ছে এখন থেকে হচ্ছে রাখো।
ইঞ্জিনিয়ারিংয়ে তো আর বায়োলজি নাই, সো এটা বলে লাভ নাই, ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলে লাভ নাই। তো মেডিকেল বা ভার্সিটি টার্গেট হলে তুমি বায়োলজির একটা কোশ্চেন ব্যাংক রাখো, মেডিকেলের একটা কোশ্চেন ব্যাংক রাখো এর পাশাপাশি, তাহলে তোমার অ্যাডমিশনও স্মুথ একটা প্রিপারেশন হবে। এখনকার স্টুডেন্টরা অনেক অ্যাডভান্সড। আমি যখন 16 সালে এইচএসসি পরীক্ষা দিই, আমাদের সময় এইচএসসি পরীক্ষা দিয়ে তারপরে হচ্ছে আমরা অ্যাডমিশনের প্রিপারেশন নিতাম। আর এখনকার ছেলে মেয়েরা ফার্স্ট ইয়ার থেকেই অনেকে প্রি মেডিকেল কোর্স করে। প্রি মেডিকেল আমি জানি না তোমরা এখনো পরিচিত কিনা এই শব্দটার সাথে, খুব শীঘ্রই তোমরা পরিচিত হয়ে যাবা যে প্রি মেডিকেল মানে হচ্ছে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকেই মানে এইচএসসির চলাকালীন সময় এইচএসসির পাশাপাশি হচ্ছে মেডিকেলের জন্য পড়তে থাকে, টুকটাক করে একটা কোর্সে যুক্ত হয়। সেখানে আবার আমাদেরও আবার কোর্স আছে মেডিকেল অ্যাডমিশনের জন্য আলাদা করে। বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম যেটা আরটিডিএস, সেটা আলহামদুলিল্লাহ আমরাই চালাই। সবচেয়ে বেশি স্টুডেন্ট আমাদের সাথেই যুক্ত থাকে মেডিকেল অ্যাডমিশনের জন্য, আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আরটিডিএসে। যাই হোক, জাস্ট তোমাদের কাছে ধারণা দিচ্ছি যে তোমরা এরকম স্টুডেন্ট অনেক পাওয়া যায় আমাদের সাথেই, মনে হয় 27 ব্যাচে, অর্থাৎ তোমাদের এক ব্যাচ সিনিয়র যারা এইচএসসি 27 ব্যাচ, ওরা আমাদের সাথেই হচ্ছে প্রায় 1000-এর কাছাকাছি হয়ে যাবে, অলরেডি যুক্ত হয়ে গেছে। আমাদের প্রি মেডিকেল কোর্স শুরু হবে এই যে আগস্টের 10 তারিখ থেকে 27 ব্যাচের জন্য, তোমাদেরটা না, তোমাদেরটা পরের বছর আসবে আল্লাহ যদি বাঁচায় রাখেন আমাদের সবাইকে, ঠিক আছে? তো দেখো অলরেডি দেখো ওদের কোর্স শুরুর আগেই প্রায় 1000 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে প্রি মেডিকেল, অর্থাৎ এখন থেকে ওরা মেডিকেলের জন্য আগায় থাকতেছে। তো তোমাদের ব্যাচও এরকম থাকবে। এই জন্য যাদের স্বপ্ন হচ্ছে অ্যাডমিশন, তারা এইচএসসি পড়ালেখার পাশাপাশি অল্প অল্প করে তোমাকে অ্যাডমিশনের পড়া গুছাইতে হবে, তোমাকে অল্প অল্প করে এগিয়ে থাকতে হবে। কারণ তোমারই অনেক বন্ধু বান্ধব দেখবা প্রি মেডিকেলে যুক্ত হচ্ছে, অনেকে আগে থেকে ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়তেছে, অনেক আগের থেকেই ভার্সিটির জন্য পড়তেছে, এটা কিন্তু আগায়া যাবে। সো তোমাকে কি করতে হবে, তোমাকে এর জন্য এর পাশাপাশি অ্যাডমিশনেও চোখ কান খোলা রাখতে হবে, এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের কোশ্চেন অ্যানালাইসিস করে সে অনুযায়ী পড়াশোনা করতে হবে। কোর্সে যুক্ত হলে ভালো, না হইলেও অন্তত নিজের মতো করে পড়বা, বুঝতে পারতেছো? কিন্তু একদম ছেড়ে দিও না যে ভাই আমার স্বপ্ন ঢাকা মেডিকেলে পড়া আপনাদের মতো, কিন্তু আমি একদম ভাই আগে এইচএসসিটা দিই, তারপরের 2 মাসে ভাই আমি পড়বো। এই অ্যাপ্রোচে এখন হবে না, কারণ এখনকার তোমারই অনেক ছাত্র মানে বন্ধু বান্ধব আগে থেকে শুরু করে দিছে, 1-1.5 বছর আগের থেকে দেখবা শুরু করে দিবে। তাহলে যে 1-1.5 বছর আগের থেকে পড়তেছে তাকে কি তুমি এইচএসসি পরে 2 মাস পরে ওকে হারাইতে পারবা, বিট করতে পারবা? লজিক কি বলে? আমি একটা কাজ 1.5 বছর ধরে করতেছি, তুমি সেটা মাত্র 2 মাস করলা, বলো কার এখানে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি? তুমি নিজেও জানো এখানে। তো এই জন্য তোমাকে এগুলো স্মার্ট ওয়েতে করতে হবে। তাহলে এইভাবে আমি যেই কথাগুলো বললাম এটা একদম পুরো 2 বছর তুমি হারে হারে টের পাবা। আমি কিন্তু আবারও বলতেছি, অ্যানালাইসিস করে তারপরে ওই অনুযায়ী পড়ো। প্রথমেই তুমি বইয়ের সব পড়তে যাও না, তাহলে সিলেবাস শেষ হবে না, তুমি সাফার করবা। তুমি এটা দেখবা কয়েক মাস পরে, কলেজটা একবার খুলুক, কয়েক মাস পরে তুমি ইয়ার ফাইনাল পর্যন্ত যাওয়া লাগবে না, হাফ ইয়ারলি পরীক্ষাতেই দেখবা তুমি ধরা খেয়ে তুমি রাহাত ভাইয়ের কাছে আসবা, বলবা যে ভাই মাফ করে দেন, আপনার কথা শুনি নাই, সব পড়তে গেছিলাম উল্টাপাল্টা অ্যানালাইসিস ছাড়া, মনে করছি আমি তো সব পারি, সব কেন পড়বো না? অ্যানালাইসিস করে আগে পড়ো, আগে আসল কাজটা করো, তারপরে হাতে সময় থাকলে এক্সট্রা পড়ো। এটা কিন্তু বারবার বলতেছি, কলেজে এই অ্যাপ্রোচে না গেলে ধরা খাবা। ওকে, তাহলে এই জিনিসগুলা বায়োলজির হচ্ছে অ্যাপ্রোচ, যেটা তোমার লাগবেই লাগবে। যা যা বললাম, এইচএসসি 28 ব্যাচ বা এসএসসি 26 ব্যাচ, এইভাবে তুমি যদি বায়োলজি পড়ো, ইনশাল্লাহ তুমি ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার লেভেলে বায়োলজি পড়তে পারবা। আর ডিএমসিতে চান্স পাওয়ার লেভেলে যদি তুমি বায়োলজি তোমার পড়াশোনা হয় কলেজ লাইফে থাকতে, তুমি এমনি ইনশাল্লাহ হচ্ছে এইচএসসিতে তুমি বায়োলজিতে টপ রেজাল্ট করবা, কলেজেও তুমি বায়োলজিতে টপ রেজাল্ট করবা, তুমি ভার্সিটি পরীক্ষাতেও তুমি বায়োলজিতে একদম টপ মার্কস পাবা। কারণ ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার মতো বায়োলজি পড়লে তো ভাই তোমার জন্য সবই সহজ হয়ে যাবে, ঠিক আছে? বুঝতেই পারতেছো? ওকে, এই হচ্ছে তোমার ব্যাপার। তাহলে কি আমি বুঝাইতে পারছি? কারো কি কোনো কোশ্চেন আছে আমাকে বলো, দেখি তোমাদের কি অবস্থা সবার। তো আমি তোমাদেরকে অ্যাপ্রোচটা আগে বলে দিলাম, এরকম করে কিন্তু লিখে কিন্তু সবাই বলবে না, কিন্তু এটা ইম্পর্ট্যান্ট। এই কথাগুলো মিলায় নিও, কয়েক মাস পরে যে তুমি নিজে টের পাবে, হয় পজিটিভ উপায়ে নয়তো নেগেটিভ উপায়ে, ঠিক আছে? পজিটিভ উপায় বলতে আমার কথা শুনলে ভালো করবা, ভালো লাগবে, তখন বুঝবা যে ভাই অনেক ভালো কথা বলছে। আর যদি আমার কথা না শুনো, নিজের মতো চলো, 3-4-5 মাস পরে তুমি ধরা খেয়ে আবার এই ভিডিও দেখা, তখন আফসোস করবা, বা 1 বছর পরে ধরা খেয়ে এটা দেখে আফসোস করবা যে ভাই বলছিল শুরুর আগেই, শুনি না এই কথাগুলা, ঠিক আছে? ওকে ভাইয়া, যদি টেস্ট পেপার কিনি তাহলে কি গাইডটা কি কিনা লাগবে? অনেকে কোশ্চেন করছে। আমার কাছে লাগে আসলে কি জানো, মানে টেস্ট পেপার সলভ অনুযায়ী যদি কেউ কিনো বা গাইড কিনো, একই কথা। অনেক গাইড আছে যেই গাইডে তোমার বোর্ডের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা আছে, তুমি সেটাও কিনতে পারো। টেস্ট পেপার বলতে বুঝাইছি যে আসলে এমন একটা বই যেখানে তোমার হচ্ছে গাইড, মানে যেখানে তোমার বিগত বছরের বোর্ড পরীক্ষায় কি কি প্রশ্ন আসছে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, এগুলো সুন্দর করে দেওয়া আছে। যদি কোনো গাইডে এরকম দেওয়া থাকে, যদি খুঁজে পাও, তুমি সেই গাইডটাও পড়তে পারবা, কারণ ওটাই টেস্ট পেপার তোমার জন্য। অর্থাৎ মানে সোজা কথা, কোশ্চেন কোত্থেকে আসে এগুলো বোর্ডে লেখা থাকবে বছর সহ। 26 সালে এখান থেকে কোশ্চেন আসছে, 25 এখান থেকে কোশ্চেন আসছে। সো এখন বলতে আমি বুঝাচ্ছি যে বাজারে নতুন বই আসলে তখন, মানে এখন বলতে আজকে না,
তোমাদের তো এখনো কলেজ শুরুই হয় নাই, তোমাদের রেজাল্ট দিবে ধরো আগস্টের 10 তারিখে শুনতেছি। রেজাল্টের পরে তোমাদের বাজারে নতুন বই আসবে, নতুন গাইড আসবে, ওইগুলা কিনবা। আমি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি যে ওইগুলা হচ্ছে তুমি কিনবা? মানে এখন বলতে এখন না, যে আজকেই না, তোমার কলেজের ক্লাস শুরু হইতে তো দেখা যাবে সেপ্টেম্বর মাসের আগে ক্লাস শুরু হচ্ছে না, তুমি আগস্টের লাস্টে বা সেপ্টেম্বরের ওই সময়টায় তুমি এরকম বইটা কিনে ফেলবা, ঠিক আছে? বুঝছো? তখন বাজারে যেটা লেটেস্ট টেস্ট পেপার থাকে বা যেটা লেটেস্ট থাকে সেটা তুমি জোগাড় করবা বা গাইডটা জোগাড় করবা, যাতে 26-এর কোশ্চেনও থাকে। 26-এর তো পরীক্ষা হয়েই গেল, এই যে এইচএসসি 26, ওদেরও যাতে কোশ্চেনগুলো এখানে থাকে, তাহলে ভালো হয়। তাহলে তুমি একদম 26 সাল পর্যন্ত যা যা কোশ্চেন আসছে সব তোমার কাছে থাকলে ভালো হবে, অ্যানালাইসিসটা আরও সুন্দর হবে। ওকে, তাহলে এগুলো হচ্ছে প্রথম জিনিস, ঠিক আছে? ওকে, দেখি আর কোনো কোশ্চেন আছে কিনা। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে বলো। আমরা এটা হচ্ছে আমাদের বেসিক ক্লাস, এখানে আমি তোমাদেরকে জাস্ট যেভাবে গেলে তোমাদের জন্য সবচেয়ে বেস্ট রেজাল্ট হবে আমরা সেভাবে হচ্ছে যাব। আজকের ক্লাসে আমি তোমাদেরকে কোনো চ্যাপ্টার শেষ করবো না, কিছুই না, জাস্ট বেসিক, পিওর বেসিক, মানে জাস্ট বায়োলজিটা কিভাবে পড়তে হয়, মজা করে বায়োলজি পড়তে হয়, কেমনে মনে রাখতে হয় সেইটার জন্য। ওকে, দেখি তোমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা, দেখি ফেসবুকে কেউ কোনো কোশ্চেন করছো কিনা আমি একটু একবার দেখে তারপরে আমরা আমাদের আজকের কিছু কার্যক্রম আমরা শুরু করি। হ্যাঁ, ওকে ভাই, কোন কোশ্চেন ব্যাংক হচ্ছে নিবা? তোমাদের একটাই কোশ্চেন, কোন কোশ্চেন ব্যাংক হচ্ছে তোমরা নিবা? আচ্ছা, আমি আবারও বলতেছি, তোমরা যাবা যে তোমার কাছে যেটা ভালো লাগে। এক এক বই এক একজনের কাছে ভালো লাগে। আমি তোমার একটা বইয়ের নাম বললাম, দেখা গেল ওই বইটা তুমি নিয়ে তুমি পড়লা না, মনে হলো ভাই আমারে এমন একটা বইয়ের নাম বলছে যেটা আমার একটুও ভালো লাগে নাই লাগতে পারে। এক এক মানুষের পছন্দ এক এক রকম। এই জন্য আমি চাই তোমরা এখন না, আমি কিন্তু এখন বলতেছি না, তোমাদের রেজাল্টটা দেখ, নতুন বই আসবে বাজারে নতুন বই নাই। আমি নিজে বই কিনতে গেছিলাম, আমার এলাকায় বলে দিছে যে রেজাল্টের আগে, তোমাদের এসএসসি রেজাল্টের আগে নতুন বইও আসবে না, মানে মেইন বই আসবে না, আগস্ট মাসে আসতে পারে তোমাদের রেজাল্টের পরে। সো যখন নতুন বই আসবে, নতুন বই কিনবা, তখন ওই নতুন বইয়ের আলোকে যে গাইড বের হয়েছে সেটা কিনবা, এখন কিনো না। এখন কিনলে দেখবে এগুলোতে 26-এর কোশ্চেন থাকবে না, সো লস হবে, ঠিক আছে? এখন একটা মাস এরকম আমাদের নোটগুলা দিয়ে আমরা ক্লাসে যা পড়াই সেই নোট বা আমরা পুরাতন বইয়ের যে পিডিএফগুলো দিচ্ছি ওই পিডিএফ দেখে পড়ে ফেলে। এখন বই কিনো না, কারণ এখন বই কিনলে 26-এর কোশ্চেন পাবা না, তোমাদের লস আর কি, ঠিক আছে? তো এখন কোন গাইডটা হচ্ছে কিনলে সবচেয়ে ভালো হবে? তোমার কাছে যেটা ভালো লাগে তুমি একটু ঘুরে ফিরে দেখবা যেখানে সমস্ত বোর্ডের কোশ্চেন দেওয়া আছে কিনা, অ্যানালাইসিস করা আছে কিনা, টপিক ওয়াইজ কোশ্চেন দেওয়া আছে কিনা, যে একটা চ্যাপ্টারের মধ্যে এই টপিক থেকে যে এই কোশ্চেন আসছে, এই টপিক থেকে এই কোশ্চেন আসছে, এই টপিক থেকে এইচএসসিতে এই কোশ্চেন আসছে, এরকম করে একটু গুছায়া দেওয়া আছে কিনা, এরকম যেই গাইড তোমার ভালো লাগবে সেটা কিনবা। বুঝছো? ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে আমরা এইটুকু বুঝলাম। তাহলে চলো স্কুল থেকে কলেজে উঠতে বায়োলজির যেসব বেসিক জানা লাগবে, মানে আমরা একটু আস্তে আস্তে হচ্ছে, তাহলে আমরা একটু পড়াশোনাতে একটু প্রবেশ করি, ঠিক আছে? তাহলে প্রথম যে পড়াশোনাটায় আমরা প্রবেশ করব, তোমাদের দেখবে একদম হাসান স্যারের বইটা, বোটানি ফার্স্ট পেপার যদি আমি বলি, উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র। তো উদ্ভিদ বিজ্ঞানে দেখবা যে একদম শুরুতেই, মানে বায়োলজি প্রথম পত্রে একদম শুরুতেই তোমাদের হাসান স্যারের বইয়ে একটা থিওরির কথা আছে যেটা একটু ইন্টারেস্টিং। আমরা এখান থেকেই শুরু করি। এটা নর্মাল যে প্রথম কোষের সৃষ্টি আসলে কিভাবে হয়, এটাই তোমাদের বইয়ে একটু লেখা আছে, অনেকে এটা ঠিক মতো বুঝো না। তো চলো আমরা একটু বোঝানোর চেষ্টা করি। তাহলে প্রথম কোষের সৃষ্টি কিভাবে হয়? আমরা কি জানি যে একটা কোষ বিভাজিত হয়ে নতুন নতুন কোষ সৃষ্টি হয়, 9-10-ও পড়ছি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে প্রথম কোষটা তাহলে কেমনে আসছে? কোশ্চেনটা অনেকটা এরকম হয়ে গেছে যে ডিম আগে নাকি মুরগি আগে। তুমি যদি এখন অ্যান্সার দাও যে ভাই মুরগি আগে, তাহলে প্রথম মুরগিটা কেমনে আসছে তোমার এখন আমি কোশ্চেন করলাম। ব্যাপারটা এরকম যে একটা কোষ থেকে বিভাজন হয়ে নতুন নতুন কোষের সৃষ্টি হয়। তাহলে একদম পৃথিবীর প্রথম কোষটা কেমনে আসছে? ওর আগে তো কোনো কোষ ছিল না, তাহলে ও প্রথম কোষটা পৃথিবীতে কেমনে আসছে? এটা একটা কোশ্চেন। এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই বিজ্ঞানীরা হচ্ছে তোমার একটা থিওরি দিছে, যেই থিওরিটাকে বলা হয় অ্যাবায়োজেনেসিস। অ্যাবায়োজেনেসিস প্রথম থিওরিটা। তাহলে প্রথম থিওরিটার নাম হচ্ছে অ্যাবায়োজেনেসিস। দেখো আমি জানি এই থিওরিটা তোমাদের মাথা গরম হয়ে যাচ্ছে, বাট আমি আবারও বলছি বায়োলজি একদম সহজ, আজকে বুঝবা। বায়োলজিতে শব্দের প্রথমে তুমি যদি এ শব্দটা পাও, বায়োলজিতে কখনো যদি শব্দের প্রথমে এটা পাও, এ শব্দের মানে হচ্ছে না। আজকের থেকে বায়োলজিতে যখনই তুমি কোনো একটা শব্দের প্রথম অক্ষরটা পাবা এই এ মানে তুমি মনে রাখবে এটা হচ্ছে না। এই এ বলতে বোঝাচ্ছে না। তারপরে আসো বায়ো শব্দের মানে এখানে জীবকে বোঝাচ্ছে বা প্রাণকে বোঝাচ্ছে। প্রাণ, জীবের মধ্যেই কি আছে? প্রাণ আছে। তাহলে প্রাণ বা জীবকে বোঝাচ্ছে। আর জেনেসিস শব্দের মানে হচ্ছে সৃষ্টি হওয়ার প্রক্রিয়া। এই জেনেসিস শব্দ এখন থেকে বায়োলজিতে যেখানেই তুমি জেনেসিস শব্দটা পাবা, এই জেনেসিস শব্দের মানে হচ্ছে সৃষ্টি হওয়ার প্রক্রিয়া বা উৎপাদন প্রক্রিয়া বা তৈরি হওয়ার প্রক্রিয়া, ঠিক আছে? একই কথা। তাহলে অ্যাবায়োজেনেসিস একটা থিওরি দেওয়া হয়েছিল পৃথিবীর প্রথম কোষ কেমনে তৈরি হয়েছে। তাইলে
এই অ্যাবায়োজেনেসিস শব্দটার তাহলে মানে হচ্ছে নাই প্রাণ। নাই প্রাণ মানে কার কোনো প্রাণ নাই বলতো? জড় পদার্থের কোনো প্রাণ নাই। দ্যাট মিন্স কোনো নির্জীব উপাদান, নির্জীব রাসায়নিক উপাদান থেকে জীবের উৎপত্তি বা কোষ সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়াটা, সেই থিওরির নাম দিছে অ্যাবায়োজেনেসিস। বুঝতে পারছো? মানে না, বায়ো মানে প্রাণ নাই। তাহলে প্রাণ নাই এরকম কোনো বস্তু থেকে পৃথিবীর প্রথম প্রাণযুক্ত কোষের উদ্ভব হয়েছে, অর্থাৎ নির্জীব রাসায়নিক উপাদান থেকেই পৃথিবীর প্রথম কোষ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াটাকে এই জন্য নাম দিছে অ্যাবায়োজেনেসিস। তাহলে নাম শুনে বুঝতেছো, তাহলে পৃথিবীর প্রথম কোষটা এমন একটা জিনিস থেকে তৈরি হয়েছে যার কোনো প্রাণ ছিল না। যার কোনো প্রাণ ছিল না মানে সেগুলো রাসায়নিক উপাদান ছিল, এদের কোনো প্রাণ ছিল না। তাহলে এবার থিওরিটা বুঝছো, চলো এবার আমরা দেখি। থিওরিতে বলা হয়েছে যে এই জন্য বলছে জড় উপাদান থেকেই প্রথম কোষ সৃষ্টি হয়েছে। দেখছো, জড় উপাদান মানে কি? সেখানে কোনো প্রাণ ছিল না, তাহলে প্রাণহীন জড় উপাদান থেকেই আলটিমেটলি প্রথম কোষ সৃষ্টি হয়েছে। এখন কিভাবে তৈরি হয়েছে? আদিম পৃথিবী, বিজ্ঞানীদের ধারণা আজকে থেকে 3-4 বিলিয়ন বছর আগে, 3-4 বিলিয়ন মানে 300 বা 400 কোটি বছর আগে বিজ্ঞানীদের ধারণা যে পৃথিবীতে প্রথম কোষ উৎপত্তি হয়েছে। কেমনে হয়েছে? সিম্পল। প্রথমে আদিম পৃথিবীতে, ওই সময়ের পৃথিবীতে ছিল হচ্ছে তোমার মিথেন গ্যাস ছিল, অ্যামোনিয়া ছিল, জলীয় বাষ্প ছিল আর হাইড্রোজেন ছিল। আদিম পৃথিবীতে কি কি ছিল? তাহলে 4টা জিনিস ছিল। মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, তোমার জলীয় বাষ্প ছিল, হাইড্রোজেন ছিল। বাতাসে তখন কোনো মুক্ত অক্সিজেন ছিল না 300-400 বছর আগে, ঠিক আছে? মানে 300-400 কোটি বছর, সরি 300-400 না, 300-400 কোটি বছর আগে আদিম পৃথিবীতে কোনো মুক্ত অক্সিজেন ছিল না বায়ুমণ্ডলে। বায়ুমণ্ডলে ছিল হচ্ছে মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এবং তখন ঘন ঘন অগ্নুৎপাত হইতো, বজ্রপাত হইতো ওই সময় পৃথিবীটা, তুমি চিন্তা করো, ঠিক আছে? তাহলে ঘন ঘন অগ্নুৎপাত হইতো, বজ্রপাত হইতো। তো দেখা গেছে যে বজ্রপাতের সময় যে আগুনের স্ফুলিঙ্গ বা বিদ্যুৎ স্ফুলিঙ্গ, সেই বিদ্যুৎ স্ফুলিঙ্গের কারণে বা অতিরিক্ত তাপের কারণে অগ্নুৎপাতের সময় এই পদার্থগুলো নিজেদের সাথে বিক্রিয়া করছে। এই পদার্থগুলো নিজেদের সাথে হচ্ছে বিক্রিয়া করে পৃথিবীর প্রথম অ্যামাইনো অ্যাসিড নামক একটা উপাদান তৈরি করছে। পৃথিবীর প্রথম অ্যামাইনো অ্যাসিড নামক একটা উপাদান তৈরি করছে এই পদার্থগুলো নিজেদের সাথে হচ্ছে বিক্রিয়া করে, ঠিক আছে? কেন? ওই যে ঘন ঘন অগ্নুৎপাত হইতো, বজ্রপাত হইতো, সেগুলোর কারণে এই পদার্থগুলো আদিম পৃথিবীতে এই জিনিসগুলো নিজেদের সাথে বিক্রিয়া করে পৃথিবীতে প্রথম অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে। অ্যামাইনো অ্যাসিড জিনিসটা কি? এক কথায় বলি, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এটা একটা অ্যাসিড। বলো তো তোমরা 9-10-এ খনিজ সম্পদ এবং জীবাশ্ম চ্যাপ্টারে পড়ছো যে কোনো অ্যাসিড, জৈব অ্যাসিডে বলো তো একটা কি থাকে? COOH থাকে। তাহলে দেখো আজকে থেকে তোমার অ্যামাইনো অ্যাসিড একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অ্যামাইনো অ্যাসিড এই ব্যাটা একটা অ্যাসিড, তাহলে এখানে অবশ্যই কি থাকবে? ওই যে জৈব অ্যাসিডের মতো COOH এই মূলকটা থাকবে। আবার অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো শব্দটা আসছে অ্যামিনো মূলক থেকে। এই অ্যামিনো মূলকের সংকেত হচ্ছে NH2। এই অ্যামিনো মূলকের সংকেত হচ্ছে NH2। দেখো এটার নাম কি? অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন চলে গেলে থাকে হচ্ছে NH2। আর আমরা জানি নাইট্রোজেনের যোজনী কত? নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। কেমিস্ট্রিতে একটু আমরা পড়ছি নাইট্রোজেনের যোজনী 3, মানে ওর 3টা হাত আছে। তাহলে ওর 3টা হাতের মধ্যে 3টা হাইড্রোজেন আছে অ্যামোনিয়াতে। তো এর মধ্যে একটা হাইড্রোজেন চলে গেলে ওর একটা হাত ফাঁকা হয়ে গেল। তাহলে এই যে এক হাত ফাঁকা বিশিষ্ট এই যে NH2 যেটা অ্যামোনিয়া থেকে উৎপন্ন হয়েছে, এটাকেই বলে অ্যামিনো মূলক। তাহলে এই মূলকটাকেই তোমার বলা হচ্ছে অ্যামিনো মূলক, NH2, এটারই বলে অ্যামিনো মূলক। তাহলে সেই অ্যামিনো মূলকটা একটা কার্বনের সাথে যুক্ত, আবার সেই কার্বনের সাথে এই যে অ্যাসিডের কার্যকরী মূলক যুক্ত। আরেক হাতে হচ্ছে তোমার একটা CH3 বা এরকম কিছু একটা থাকতে পারে, আর আরেক হাতে একটা হাইড্রোজেন থাকে। এটাই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই যে অ্যামিনো মূলক আবার সাথে সেই অ্যাসিড, এই জন্যই যৌগটাকেই বলে অ্যামাইনো অ্যাসিড। তাহলে এইভাবে পৃথিবীর প্রথম এই 4টা জিনিস বিক্রিয়া করে পৃথিবীর প্রথম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে তোমার তৈরি করছে। সাথে আরেকটা কাহিনী হয়েছে। এই যে এখানে যে কার্বন ছিল না, এই কার্বনগুলা, ঠিক আছে, এই কার্বনগুলা নিজেরা নিজেদের সাথে যুক্ত হয়ে আরেকটা যৌগ তৈরি করে ফেলছে। এই কার্বনগুলা নিজেরা নিজেদের সাথে যুক্ত হয়ে আরেকটা যৌগ তৈরি করে ফেলছে। দেখা গেছে যে কার্বন আর এই যে জলীয় বাষ্পের মধ্যে কি অক্সিজেন ছিল, কার্বন এবং জলীয় বাষ্পের মধ্যে যে অক্সিজেন ছিল, এগুলা নিজেরা নিজেদের সাথে হচ্ছে বিক্রিয়া করে এরকম 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি করে ফেলছে। 5 কার্বন, যার মধ্যে একটা হচ্ছে অক্সিজেন, আর এই প্রত্যেকটা কোনায় হচ্ছে একটা করে কার্বন। আমি এটাকে রিং স্ট্রাকচার আকারে লিখতেছি। দেখো এটার কেমিক্যাল স্ট্রাকচারটা অনেকটা আংটির মতো বা রিংয়ের মতো, ঠিক আছে? এই কোনায় হচ্ছে একটা কার্বন আছে,
এই কোণায় একটা কার্বন আছে, এই কোণায় একটা কার্বন আছে, এই কোণায় একটা কার্বন আছে, আর আরেকটা কার্বন হচ্ছে এই কোণার বাইরে আছে, এই যে এখানে আরেকটা কার্বন আছে। এরকম 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ, মাঝখানে আরেকটা অক্সিজেন আছে। এই যৌগটা তৈরি হয়েছে, এই যৌগটাকে তোমার বলে হচ্ছে রাইবোজ। 5 কার্বন বিশিষ্ট এই যৌগটা তৈরি হয়ে গেছে। মিথেন, তারপরে জলবাষ্পে এরা বিক্রিয়া টিক্রিয়া করে হাবিজাবি করে এরকম একটা 5 কার্বন বিশিষ্ট যৌগ তৈরি হয়ে গেছে, যাকে বলে হচ্ছে রাইবোজ। একে কি বলে? এই 5 কার্বন বিশিষ্ট এই যৌগটাকে কি বলে? রাইবোজ। যার মধ্যে 4টা কার্বন হচ্ছে রিং এর মধ্যে থাকে। দেখো এটা দেখতে কিন্তু রিং এর মতো। রিং এর মধ্যে একটা অক্সিজেন আছে আর 4 কোণায় 4টা কার্বন আছে। আর 5 নম্বর কার্বনটা হচ্ছে 4 নম্বরটার সাথে যুক্ত কিন্তু বাইরে থাকে। ঠিক আছে, এরকম একটা 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হয়ে গেছে, যাকে বলে হচ্ছে রাইবোজ। রাইবোজ। পরবর্তীতে এই যে রাইবোজের সাথে, এই যে দেখো তো আদিম পৃথিবীতে নাইট্রোজেন ছিল, কিন্তু এই নাইট্রোজেন ছিল, পরবর্তীতে রাইবোজের সাথে এই যে নাইট্রোজেন আছে না, অ্যামোনিয়ার যে নাইট্রোজেন, এইখান থেকে নাইট্রোজেন ঘটিত ক্ষারক তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? নাইট্রোজেন ঘটিত ক্ষারক তৈরি হয়ে দেখো এই রাইবোজের একটা কার্বনের সাথে, ধরো 1 নম্বর কার্বনের সাথে ওই নাইট্রোজেন ঘটিত ক্ষারক, ওই নাইট্রোজেন থেকে এক প্রকারের ক্ষারক তৈরি হয়েছে, নাইট্রোজেন ঘটিত ক্ষারক যুক্ত হয়ে গেছে 1 নম্বর কার্বনের সাথে। আবার ধরো ওইটার 5 নম্বর কার্বনের সাথে আরেকটা ফসফেট যুক্ত হয়ে গেছে, ফসফেট, ওই যে PO4 3- আমরা পড়ছি না ফসফেট, PO4 3- কে ফসফেট বলে, একটা ফসফেট যুক্ত হয়ে গেছে। তাহলে এই যে একটা রাইবোজ, সেই রাইবোজের সাথে নাইট্রোজেন ঘটিত ক্ষারক যুক্ত হয়ে গেছে, আর এই যে একটা 5 নম্বর কার্বনের সাথে হচ্ছে ফসফেট যুক্ত হয়েছে, এই পুরা স্ট্রাকচারটাকেই বলে নিউক্লিওটাইড। এই পুরা স্ট্রাকচারটাকেই তোমাদের খুব পরিচিত একটা শব্দ, এটাকেই তোমার বলা হচ্ছে নিউক্লিওটাইড। এটাকেই তোমার বলা হচ্ছে নিউক্লিওটাইড। ঠিক আছে, এরকম অনেকগুলা নিউক্লিওটাইড তৈরি হয়েছে, অনেকগুলা নিউক্লিওটাইড একটার সাথে আরেকটা জোড়া লেগে 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 পৃথিবীর প্রথম আরএনএ তৈরি হয়ে গেছে। পৃথিবীর প্রথম, পরবর্তীতে এখান থেকে আরএনএ তৈরি হয়ে গেছে। বুঝতে পারতেছো? তাহলে প্রথমে দেখো কার্বন অক্সিজেন মিলে রাইবোজ তৈরি করছে, তার 1 নম্বর কার্বনের সাথে নাইট্রোজেন ঘটিত ক্ষারক যুক্ত হয়েছে, আর 5 নম্বর কার্বনের সাথে ফসফেট যুক্ত হয়ে ফার্স্টে নিউক্লিওটাইড, এই পুরো স্ট্রাকচারটাকে বলে নিউক্লিওটাইড। এরকম অনেকগুলো নিউক্লিওটাইড তৈরি হয়েছে, অনেকগুলো নিউক্লিওটাইড তৈরি হয়ে একটার সাথে আরেকটা জোড়া লেগে 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 পৃথিবীর প্রথম আরএনএ তৈরি হয়ে গেছে। আরএনএর ফুল মিনিং কি বলো তো? রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, আরএনএর ফুল মিনিং কি বলো? রাইবো নিউক্লিক অ্যাসিড। দেখো আরএনএর ফুল মিনিং হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। বুঝছো? এইভাবে পৃথিবীর প্রথম, এই যে রাইবোজ, এর মধ্যে রাইবোজ আছে, নাম শুনে বুঝতেছো? তাহলে এরকম নিউক্লিওটাইডগুলো থেকে পরবর্তীতে পৃথিবীর প্রথম রাইবো নিউক্লিক অ্যাসিড তথা আরএনএ তৈরি হয়ে গেছে। এই আরএনএটাই তখন, এই আরএনএর একটা চমৎকার বৈশিষ্ট্য ছিল, এই আরএনএটা সে নিজের মতো আরেকটা আরএনএ তৈরি করতে পারতো। ধরো একটা আরএনএ তৈরি হয়েছে, সেখান থেকে আরেকটা নতুন আরএনএ তৈরি হইতো, বা একটা থেকে 2টা আরএনএ তৈরি হইতো। আরএনএ নিজের মতো করে রেপ্লিকেট করতে পারতো, নিজের মতো করে হচ্ছে সে রেপ্লিকেট করতে পারতো, যে একটা আরএনএ থেকে 2টা আরএনএ হয়ে গেছে, 2টা আরএনএ থেকে 4টা আরএনএ হয়ে গেছে। অর্থাৎ এই আরএনএটা রেপ্লিকেট করতে পারতো এবং এই আরএনএ বিভিন্ন প্রকারের তথ্য ধারণ করতে পারতো। বুঝতে পারতেছো? এই জন্য আদিম পৃথিবীতে একটা মতবাদ ছিল, বিজ্ঞানীদের ধারণা যে আদিম পৃথিবীতে আরএনএটা হচ্ছে এভাবে রাজত্ব করত। এটার নাম দিছিল আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, তোমাদের বইয়ে আছে, হাসান স্যারের বইয়ে আছে। এটাকেই তোমার বলে এই জন্য আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। অর্থাৎ আদিম পৃথিবীতে, অর্থাৎ সোজা বাংলায় যদি বলি আদিম পৃথিবীতে, ঠিক আছে, তাহলে আদিম পৃথিবীতে তোমার ডিএনএ বা প্রোটিন আসার আগেই আরএনএ চলে আসছিল, এবং সেই আরএনএ গুলাই হচ্ছে আদিম পৃথিবীতে হচ্ছে তোমার রাজত্ব করা শুরু করছে। অর্থাৎ এই আরএনএর মধ্যেই প্রথম কিছুটা মনে করো কি হয়েছে, রেপ্লিকেশনের বৈশিষ্ট্য চলে আসছে। একটা আরএনএ থেকে নতুন নতুন আরএনএ তৈরি হতে পারতো। তারপরে হচ্ছে তোমার একটা আরএনএ থেকে হচ্ছে তোমার কি বলে এখানে তথ্য ধারণ করতে পারতো। এই জন্য বলা হয় যে একদম আদিম পৃথিবীটা আসলে আরএনএর আসছে আগে। এই জন্য এই হাইপোথিসিসকে বলে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, অর্থাৎ পৃথিবীতে তখন আরএনএ ছিল। বুঝতে পারতেছো? ক্লিয়ার? বুঝছো? এই হচ্ছে তোমার ব্যাপার। তাহলে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, ঠিক আছে? বুঝতে পারছো এই জিনিসগুলা? তারপরে সমুদ্রের মধ্যে, আমি এটাকে আবার রিক্যাপ করব, লাস্টে রিক্যাপ করব। এখন আসো সমুদ্রের মধ্যে।
আদিম পৃথিবীতে সমুদ্র ছিল অনেক উত্তপ্ত, মানে পানিগুলা সবসময় ফুটতে থাকতো, তখন তাপমাত্রা ছিল অনেক বেশি, পৃথিবীর তখন টেম্পারেচার ছিল মনে করো অনেক বেশি, কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস। তো আমরা তো জানি যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই হচ্ছে পানি বাষ্প হয়ে যায়। তো তখন কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার কারণে পৃথিবীতে সমুদ্রের পানিগুলো সবসময় টকবক টকবক করে হচ্ছে ফুটতে থাকতো। এরকম টকবক টকবক করে ফুটতে থাকা সমুদ্রের পানির মধ্যে কিছু তেল চর্বি জাতীয় উপাদান ছিল। তেল চর্বির একটা বৈশিষ্ট্য হচ্ছে এই তেল চর্বির বৈশিষ্ট্য হচ্ছে এই তেল চর্বিগুলা অনেক সময় দেখবা পানির মধ্যে, এটা আমরা বাসা বাড়িতেও দেখি যে তোমার যদি পানির উপরে যদি কোনো তেল চর্বির কণা পড়ে, তুমি দেখবা যে তেল চর্বির কণাগুলা নিজেরাই একটা বাবল তৈরি করে, একটা বুদবুদ তৈরি করে। দেখা গেছে যে তেল চর্বির কণাগুলা নিজেরাই এরকম হচ্ছে একটা বাবল বা বুদবুদ তৈরি করে হচ্ছে এরকম কোনো কিছুকে আবদ্ধ করে রাখে। তো আদিম সমুদ্রে এরকম তেল চর্বির কণাগুলা নিজেরাই এরকম বাবল তৈরি করে রাখতো, এবং বিজ্ঞানীদের ধারণা কোনোভাবে এই বাবলের মধ্যেই এই যে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস অনুযায়ী এই যে আরএনএ যে ছিল এই বাবলের মধ্যে কোনো কারণে আরএনএ ঢুকে গেছিল, যার চারপাশে এই যে লিপিডের আবরণ ছিল। তেল চর্বি মানে হচ্ছে এগুলা লিপিড জাতীয় পদার্থ, লিপিড, তাহলে এটা রাসায়নিকভাবে এগুলোকে লিপিড বলে ডাকে। তাহলে এরকম লিপিড জাতীয় পদার্থের বাবলের মধ্যে আরএনএ ঢুকে গেছিল, আর এই যে অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছে না, এই যে অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছিল, এই অ্যামাইনো অ্যাসিডগুলা নিজেরা নিজেদের সাথে যুক্ত হয়ে, ধরো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা মনে করো আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এটা মনে করো আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এরকম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড নিজেরা নিজেদের সাথে হচ্ছে একটা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে গেছে। ওই স্পেশাল বন্ধনকে বলে হচ্ছে পেপটাইড বন্ধন। ওই স্পেশাল বন্ধনটার নাম হচ্ছে পেপটাইড বন্ধন, আমি সব বলবো একটু পরে। তাহলে এরকম পেপটাইড বন্ধনের মাধ্যমে একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হয়ে আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হয়ে আস্তে আস্তে এই পুরা স্ট্রাকচারটাকেই বলে প্রোটিন। এইভাবে আদিম পৃথিবীতে প্রথম প্রোটিন আসছে। তো বিজ্ঞানীদের ধারণা ওই লিপিডের বাবলের মধ্যে কোনো কারণে আরএনএ ঢুকে গেছে, প্লাস ওই যে অ্যামাইনো অ্যাসিডগুলা একটার সাথে আরেকটা পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে এই যে একটা বড় একটা অণু তৈরি করতেছে, এটাকেই বলে প্রোটিন। সেই প্রোটিনটাও ঢুকে গেছে এই বাবলের মধ্যে, তার মানে আরএনএ এবং প্রোটিন ঢুকে গেছে, বুঝছো? এইভাবেই পৃথিবীর প্রথম মানে একদম প্রোটোসেল বা আদি কোষ তৈরি হয়েছিল, প্রোটোসেল বা আদি কোষ তৈরি হয়েছে। পরবর্তীতে এই জিনিসটাই আস্তে আস্তে হচ্ছে তোমার বিভাজন ক্ষমতা লাভ করছে, বিভাজন ক্ষমতা লাভ করে এটাই আস্তে আস্তে পৃথিবীর প্রথম আদি কোষ তৈরি করে ফেলছে। এইভাবেই পৃথিবীর প্রথম আদি কোষ তৈরি হয়, এবং এই জন্য এখনো আমাদের কোষের চারপাশের যে আবরণটা, সে আবরণটা কিন্তু লিপিড দিয়ে তৈরি, এই যে কোষ ঝিল্লি। এখনো কিন্তু এই জন্য আমাদের কোষের চারপাশের যে আবরণটা, যেটা কোষ ঝিল্লি বলি, কোষ ঝিল্লি কিন্তু ফসফোলিপিড দিয়ে তৈরি। দেখছো, ওই যে লিপিড, তেল চর্বি দিয়ে তৈরি। এটা হচ্ছে বিজ্ঞানীদের ধারণা। তাহলে চলো, ইটস ন্যানো রিক্যাপ টাইম। এতক্ষণ আমরা যা পড়াইছি একটু আমরা রিক্যাপ করি, তোমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম পয়েন্টটা কি ছিল? প্রথম জিনিসটা ছিল হচ্ছে অ্যাবায়োজেনেসিস। মানে না, বায়ো মানে জীব বা প্রাণকে বোঝায়, জেনেসিস মানে সৃষ্টি হওয়ার প্রক্রিয়া। তার মানে পৃথিবীর প্রথম কোষ তথা প্রাণের সৃষ্টি হয়েছিল এমন কোনো উপাদান থেকে যাদের নিজেদের কোনো প্রাণ ছিল না, অর্থাৎ তারা ছিল জড় উপাদান থেকেই তাহলে কোষ সৃষ্টি হয়েছে। এই থিওরিটাকেই বলে এই জন্য অ্যাবায়োজেনেসিস। তাহলে এখানে কিভাবে হয়েছে? আদিম পৃথিবী তখন অনেক উত্তপ্ত ছিল, তখন বায়ুমণ্ডলে কোনো মুক্ত অক্সিজেন ছিল না, তার বদলে কি ছিল? মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, জলীয় বাষ্প ছিল, হাইড্রোজেন ছিল। এগুলা ওই অগ্নুৎপাত, তারপর হচ্ছে বজ্রপাত, এগুলার কারণে এই উপাদানগুলা বিক্রিয়া করে পৃথিবীতে প্রথম অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে। তাহলে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এমন একটা অ্যাসিড যেখানে অ্যাসিডের কার্যকরী মূলক হিসেবে COOH যেমন থাকে, সাথে অ্যামাইনো গ্রুপ থাকে, অ্যামিনো গ্রুপটা কি? অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এই যে বাকি যে জিনিসটা থাকে সেটাকেই বলে অ্যামিনো গ্রুপ। তাহলে দেখো এখানে একটা অ্যামিনো গ্রুপ আছে, তারপরে হচ্ছে তোমার একটা অ্যাসিডের কার্যকরী মূলক আছে, আর একটা CH3 আছে, আর একটা হাইড্রোজেন আছে। আমরা তো খনিজ সম্পদ চ্যাপ্টারেই পড়ছি যে কার্বনের 4টা হাত, তো এক হাতে অ্যামিনো গ্রুপ, এক হাতে অ্যাসিড, এই জন্য এটাকে বলে অ্যামাইনো অ্যাসিড। এরকম পৃথিবীতে প্রথম অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে। এর সাথে সাথে ওই কার্বন এবং অক্সিজেন মিলে ওই যে পানির মধ্যে, জলীয় বাষ্পের মধ্যে যে অক্সিজেন ছিল আর ওই যে কার্বন ছিল, এগুলো নিজেদের মধ্যে একটা এরকম একটা 5 কার্বন বিশিষ্ট একটা স্ট্রাকচার তৈরি করে ফেলছে, যার মধ্যে রিংয়ের মধ্যে 4টা কার্বন আর বাইরে একটা কার্বন থাকে, আর এখানে একটা অক্সিজেন থাকে। এটাকেই বলে রাইবোজ। তাহলে এখান থেকে আরেকটা নতুন জিনিস শিখে ফেললা, রাইবোজ হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা, রাইবোজ। তাহলে সেই রাইবোজের 1 নম্বর কার্বনে হচ্ছে ওই যে আদিম পৃথিবীতে নাইট্রোজেন, অ্যামোনিয়ার নাইট্রোজেন থেকে নাইট্রোজেন ঘটিত ক্ষারক তৈরি হয়েছে। তাহলে 5 নম্বর কার্বনের সাথে, মানে এটার 1 নম্বর কার্বনের সাথে নাইট্রোজেন ঘটিত ক্ষারক যুক্ত হয়েছে, আর কোনোভাবে হচ্ছে এটার
5 নম্বর কার্বনের সাথে একটা ফসফেট যুক্ত হয়ে এই পুরো স্ট্রাকচারটা বলে নিউক্লিওটাইড তৈরি হয়েছে। এই নিউক্লিওটাইড এরকম অনেকগুলো নিউক্লিওটাইড তৈরি হওয়ার পর একটার সাথে আরেকটা জোড়া লাগছে, এরকম অনেকগুলো নিউক্লিওটাইড 5টা 6টা 10টা 20টা 50টা নিউক্লিওটাইড একটার সাথে আরেকটা জোড়া লেগে পৃথিবীর প্রথম আরএনএ তথা রাইবোনিউক্লিক অ্যাসিড তৈরি করে ফেলছে। বুঝছো? পৃথিবীর প্রথম আরএনএ তথা রাইবোনিউক্লিক অ্যাসিড তৈরি করে ফেলছে। এই রাইবোনিউক্লিক অ্যাসিডের একটা ক্ষমতা ছিল, সে রেপ্লিকেট করতে পারতো, অর্থাৎ একটা আরএনএ থেকে দুইটা আরএনএ, দুইটা থেকে চারটা, এরকম করে সে রেপ্লিকেশন বা নিজের একটা কপি তৈরি করতে পারতো। ঠিক আছে, এরকম একটা ব্যাপার ছিল। পরবর্তীতে কি হয়েছে, এই সমুদ্রের মধ্যে উত্তপ্ত পানির মধ্যে আবার কিছু তেল চর্বির উপাদান ছিল, আর এটা আমরা বাস্তবেও দেখি যে তেল চর্বির উপাদানগুলো কিন্তু গোল্লা গোল্লা মানে বাবল আকারে থাকে। তুমি তোমার পানির উপরে যদি বালতির পানির উপরে যদি একটু তেল ঢেলে দাও, দেখবে যেখানে কিছু তেলের কিছু কিছু কণাগুলো, ছোট্ট ছোট্ট কণাগুলো মাইক্রোস্কোপের নিচে দেখলে দেখবে একটু গোল 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 করে থাকে। ঠিক আছে, এখানে বেশ কিছু ব্যাপার থাকে, সারফেস টেনশনের ব্যাপার থাকে। আচ্ছা, মানে পৃষ্ঠটান, আচ্ছা যাই হোক, ওইটা তোমরা ফিজিক্সে পড়বা, কলেজেই পড়বা পৃষ্ঠটান, যাই হোক ওইগুলো এখন আর বলতেছি না, ফিজিক্সের জিনিস। যাই হোক, এরকম তেল চর্বিগুলো এরকম গোল 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 হয়ে থাকে। তো দেখা গেছে এরকম কোনো তেল চর্বির বুদবুদের মধ্যে কোনো কারণে হচ্ছে এই যে আরএনএ ঢুকে গেছে, আর এই যে অ্যামাইনো অ্যাসিডগুলা একটার সাথে আরেকটা জোড়া লেগে হচ্ছে এরকম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি করে ফেলছে। তাহলে এই প্রোটিন আর আরএনএ, এই তেল চর্বি বা লিপিড, তেল চর্বিকে রাসায়নিক ভাষায় লিপিড বলে। তাহলে লিপিডের মধ্যে মানে আরএনএ এবং প্রোটিন ঢুকে, যে এটাই পৃথিবীর প্রথম হচ্ছে কোষের একটা স্ট্রাকচার হয়ে গেছে। এই জন্য আজও আমাদের কোষের চারপাশের যে আবরণটা, সেই আবরণটা কিন্তু কোষ ঝিল্লি, সেটা কিন্তু এই লিপিড দিয়েই কিন্তু তৈরি। কোষ ঝিল্লি এই জন্য লিপিড দিয়ে তৈরি। তাহলে দেখছো এটার সাথে মিল খুঁজে পাওয়া গেছে। তো পরবর্তীতে এই কোষটা আস্তে আস্তে হচ্ছে তোমার বিভাজন ক্ষমতা লাভ করে পৃথিবীর প্রথম আদি কোষ হয়ে গেছে। পরবর্তীতে সেইখানে আদি কোষের মধ্যে আবার কিছু ব্যাকটেরিয়া ঢুকে, সেই ব্যাকটেরিয়াটা আস্তে আস্তে হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় রূপান্তর হয়ে গেছে। আবার কিছু ব্যাকটেরিয়া ঢুকে হচ্ছে এটা ক্লোরোপ্লাস্টে রূপান্তর হয়ে ওই আদি কোষ থেকে প্রকৃত কোষ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে এককোষী প্রাণী থেকে পরবর্তীতে বহুকোষ বিশিষ্ট প্রাণীর উদ্ভব হয়েছে। মানে এইভাবেই বিজ্ঞানীদের ধারণা যে পৃথিবীতে জীবনের উৎপত্তি হয়েছে। বুঝছো? তাহলে পুরা থিওরিটা আমরা সুন্দর করে হচ্ছে বলে ফেললাম। আর বিজ্ঞানীদের ধারণা যে পৃথিবীতে প্রথমে তৈরি হয়েছে আরএনএ, এই জন্য এই থিওরিটাকে বলে, আর মানে এই অনুকল্পটাকে বলে হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। হাইপোথিসিসের বাংলা হচ্ছে অনুকল্প। তাহলে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস বলে, যে বিজ্ঞানীদের ধারণা যে আদিম পৃথিবীতে আরএনএ তৈরি হয়েছে আগে, এটাকে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস বলে। ঠিক আছে, এই হচ্ছে তোমার ব্যাপার স্যাপার। তাহলে দেখো তো, তাহলে অনেক কিছু আমরা পড়লাম না, বেসিক জিনিস অনেক কিছু কিন্তু আমরা শিখে ফেলাম, ইন্টারেস্টিং আর কি। আর এই জিনিসগুলা তাহলে আমরা পারবো। ঠিক আছে, আচ্ছা এইবার আসো, তাহলে রিক্যাপ করে ফেললাম সুন্দর করে, হয়ে গেছে, সেট হয়ে গেছে মাথায়। এবার আসো আমরা 2-3টা জিনিস পড়ি। প্রোক্যারিওটিক সেল বা আদিকেন্দ্রিক কোষের কিছু বৈশিষ্ট্য পড়বো, ইউক্যারিওটিক সেল বা হচ্ছে প্রকৃত কেন্দ্রিক আমরা কোষের কিছু বৈশিষ্ট্য পড়বো। এটা আমরা অলরেডি মুখে মুখেই তোমাদেরকে পড়ায় ফেলছি। দেখো, বায়োলজিতে যেখানেই প্রো শব্দটা পাবা শব্দের প্রথমে, প্রো শব্দের মানে হচ্ছে আদি। এখানে আদি বলতে আসলে অনুন্নত বোঝাচ্ছে। যেমন আমরা কথায় কথায় বলি না যে ভাই এটা অনেক আদিম আমলের জিনিস, বলি না যেটা অনেক আদিম আমলের জিনিস। তুমি ছোটবেলায় মনে করো প্রেম করতা, ঠিক আছে, মজা করি তোমাদের সাথে, ছোটবেলায় মনে করো তুমি প্রেম করতা, ক্লাস 5-এ থাকতে প্রেম করতা, এখন তুমি হচ্ছে কলেজ উঠে গেছো, তোমার যদি এখন কেউ খেপায়, তোমার কোনো বন্ধু বা বান্ধবী যদি তোমার খেপায়, এই তুই তো 5-এ থাকতে অমুকের সাথে প্রেম করতি, তুমি কি অ্যান্সার দিবা? আর এটা তো আদিম আমলের জিনিসটা ভাই, তখন তো ছোট ছিলাম, ওইটার সাথে এখন মিলায় লাভ আছে? ব্যাপারটা এরকম। তাহলে আদিম মানে অনুন্নত, তাহলে আদিম মানে অনুন্নত, তাহলে প্রো মানে আদি, তাহলে এটা মানে কিন্তু অনুন্নত। ঠিক আছে, আর ক্যারিওটিক শব্দটা আসছে ক্যারিয়ন থেকে। ক্যারিওটিক শব্দটা আসছে কোত্থেকে ভাই? ক্যারিয়ন। এই ক্যারিয়ন শব্দের মানে কিন্তু নিউক্লিয়াস। এই ক্যারিয়ন শব্দের মানে নিউক্লিয়াস, তার মানে প্রোক্যারিওটিক। আর সেলের বাংলা কি বলো? সেলের বাংলা হচ্ছে কোষ, সেলের বাংলা কোষ। তাহলে প্রোক্যারিওটিক সেল এর বাংলা হচ্ছে অনুন্নত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। অনুন্নত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, দ্যাট মিনস এই কোষের নিউক্লিয়াসটা অনুন্নত। তাহলে নিউক্লিয়াস অনুন্নত মানে কি? আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটা উন্নত নিউক্লিয়াস দেখি। একটা উন্নত নিউক্লিয়াসের মোটামুটি 4টা জিনিস থাকে। কি থাকে? নিউক্লিয়াসের চারপাশে হচ্ছে তোমার আবরণ থাকে, যাকে নিউক্লিয়ার এনভেলপ বলে। এনভেলপের বাংলা হচ্ছে আবরণ। তাহলে নিউক্লিয়াসের চারপাশে আবরণ থাকে, যাকে নিউক্লিয়ার এনভেলপ বলে। আমরা আগে একটা উন্নত নিউক্লিয়াসের বৈশিষ্ট্য দেখি। তার ভিতরে অর্ধতরল কিছু পদার্থ থাকে, যাকে কি বলে ভাই? নিউক্লিওপ্লাজম। আবার এখানে একটা জমাট একটা জিনিস থাকে, যেটা হচ্ছে আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি, তাকে বলে নিউক্লিওলাস।
আর এই নিউক্লিওলাসের সাথেই সুতার মতো জিনিস থাকে যেটাকে নিউক্লিয়ার রেটিকুলাম বা অনেকে এটাকে হচ্ছে কোষ বিভাজনের সময় এটার এই ক্রোমোজোম বলে। ঠিক আছে, তাহলে দেখো একটা নিউক্লিয়াসের মধ্যে 4টা জিনিস থাকে। নিউক্লিয়ার এনভেলপ বা আবরণ থাকে, তার ভিতরে থাকে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, আর হচ্ছে তোমার নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু আর কি। ঠিক আছে, আচ্ছা, বা সুতা, তন্তু মানে সুতা, আচ্ছা থাকে। এটা হচ্ছে উন্নত নিউক্লিয়াসে। তাহলে আমি আবারও বলতেছি, প্রোক্যারিওটিক হচ্ছে অনুন্নত নিউক্লিয়াস। তাহলে ওর নিউক্লিয়াস তো এত উন্নত না, তাহলে এই ব্যাটার নিউক্লিয়াস তো এত উন্নত না। তাহলে এই ব্যাটার নিউক্লিয়াস উন্নত না হওয়ার কারণে সেখানে কোনো আবরণ থাকবে না, অর্থাৎ নিউক্লিয়ার এনভেলপ থাকবে না। বুঝতেই পারতেছো, উন্নত না, তাহলে এখানে এই জিনিসগুলো থাকবে না। প্রথম কথা এটা নাই। এখন তুমি আমারে বলো, সিম্পল কথা, এখন আমি তোমার জাস্ট মনে রাখানোর জন্য বলবো, চারপাশে যদি আবরণ না থাকে, ভিতরের অর্ধতরল উপাদানগুলো কি থাকবে? থাকবে না। তাহলে নিউক্লিয়ার এনভেলপ না থাকার কারণে নিউক্লিওপ্লাজমটাও থাকে না। তাহলে নিউক্লিওপ্লাজমও থাকে না। নিউক্লিওপ্লাজম যদি না থাকে, এই মাঝখানের এই নিউক্লিওলাসটা কি থাকবে? নিউক্লিওলাসও থাকবে না। কমন সেন্স আর কি। বাইরের থলি যদি না থাকে, ভিতরের জিনিসপত্র থাকবে না। তাইলে নিউক্লিওলাসটাও হচ্ছে থাকে না। তাইলে ওদের যেই যে ক্রোমোজোম বলতেছে, নিউক্লিয়ার রেটিকুলাম বা আমরা যে ক্রোমোজোম বলতেছি, সেই ক্রোমোজোমটাও আসলে থাকে, বাট আসলে আসলে ক্রোমোজোমটাও অমনে থাকে না। কারণ আমরা জানি যে নর্মাল ক্রোমোজোমে হচ্ছে ডিএনএ থাকে, ওদের শুধু ক্রোমোজোমের মধ্যেও অন্য কিছু থাকে না, শুধু ডিএনএ থাকে। বৃত্তাকার অবস্থায় এরকম হচ্ছে এটা ডিএনএ থাকে, জাস্ট ওদের এটাই থাকে। তাহলে বুঝছো, তাদের নিউক্লিয়াসটাকে এই জন্যই অনুন্নত বা আদিম নিউক্লিয়াস বা প্রোক্যারিওটিক সেল বলে। এবার বুঝতে পারছো? ক্রিস্টাল ক্লিয়ার। তার মানে নিউক্লিয়ার এনভেলপ নাই, নিউক্লিওপ্লাজম নাই, নিউক্লিওলাস নাই, যে নিউক্লিয়ার রেটিকুলাম যেটা থাকার কথা তার মধ্যেও শুধু ডিএনএ আছে, আর কিছু নাই। হিস্টোন প্রোটিন নাই, ডিএনএ আছে শুধু, এবং সেই ডিএনএটা অনেকটা বৃত্তাকার ডিএনএ অবস্থায় থাকে। এটাই হচ্ছে তোমার তাহলে আদিকেন্দ্রিক কোষের নিউক্লিয়াসের অবস্থা। এই জন্য এটার নাম দিছে প্রোক্যারিওটিক সেল, বা বাংলায় বলে আদিকেন্দ্রিক কোষ। কেন্দ্রিক মানে নিউক্লিয়াস, আদি মানে আদিম আমলের, অর্থাৎ নিউক্লিয়াসটা অনুন্নত বা আদিম আমলের, সেখানে শুধু বৃত্তাকার ডিএনএ থাকে, আর কিছু থাকে না। এবার বুঝতে পারছো বৈশিষ্ট্য কি মনে রাখা কঠিন? আর বলো, কোষের প্রধান উপাদান কি? কোষের প্রধান উপাদান হচ্ছে তোমার নিউক্লিয়াস, তাই না? একটা কোষের মেইন কি? নিউক্লিয়াস। তাহলে যার মেইন জিনিসটাই নাই ঠিক মতো, তার কি অন্য জিনিস থাকবে? সিম্পল কথা, যার মেইন জিনিসই ঠিক মতো নাই, তার কি অন্য জিনিস থাকবে? অন্য জিনিসও ঠিক মতো থাকবে না। এই জন্য এই সমস্ত কোষের ঝিল্লিবদ্ধ কোনো অঙ্গাণুই থাকে না। মাইটোকন্ড্রিয়া থাকে না, ক্লোরোপ্লাস্ট থাকে না, গলজি বডি থাকে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিচ্ছু থাকে না, শুধু রাইবোজোম থাকে। রাইবোজোমটাও অনুন্নত রাইবোজোম, 70S টাইপের রাইবোজোম থাকে। শেষ মনে রাখার জন্য। তাহলে বৈশিষ্ট্যগুলো কি মনে রাখাটা খুব কঠিন? শেষ। আরও আছে যেটা আমরা মূল ক্লাসে পড়াবো, জাস্ট দেখো, তাও দেখো, জাস্ট বেসিক পড়াচ্ছি, দেখো শব্দের অর্থ জেনে দেখো, বায়োলজি কিন্তু সহজ লাগা শুরু করছে। তাহলে এবার আমারে বলো তো, ইউক্যারিওটিক সেলের বৈশিষ্ট্যটা যদি তোমাকে পরীক্ষায় বলে, তুমি কি লিখতে পারবা? এমনিই পারবা, এখন বেসিক থেকেই পারবা, বই না পড়লেও পারবা। কেমনে পারবা? দেখো, রাহাত ভাই পড়াইছে ইউ। ইউ মানে কি? এই ইউ মানে কি? তুমি। ঠিক আছে, এই ইউ মানে কি ওই যে আই লাভ ইউ না? ঠিক আছে, এই ইউ মানে হচ্ছে প্রকৃত। এই ইউ মানে হচ্ছে প্রকৃত বা উন্নত। তাহলে এই ইউ মানে আসলে হচ্ছে তোমার প্রকৃত বা উন্নত বা আসল জিনিসকে বোঝাচ্ছে। ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, তাহলে উন্নত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। তাহলে ইউক্যারিওটিক সেল, এটার বাংলা হচ্ছে উন্নত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। তার মানে নিউক্লিয়াসটা উন্নত, দ্যাট মিন্স এবার সবই থাকবে। নিউক্লিয়ার এনভেলপ বা আবরণ বা নিউক্লিয়ার পর্দা থাকবে। তারপর ভিতরের অর্ধতরল নিউক্লিওপ্লাজমগুলো হচ্ছে তোমার থাকবে। তারপরে এইটা একটা আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি একটা জমাটবদ্ধ একটা জিনিস, নিউক্লিওলাস থাকবে। আর সাথে সুতার মতো কি থাকবে? সুতা বা তন্তু। তন্তুর বাংলা হচ্ছে সুতা। তাহলে আচ্ছা, তন্তুও বাংলা, সুতাও বাংলা, যাই হোক। তাহলে সুতার মতো নিউক্লিয়ার রেটিকুলাম বা হচ্ছে তোমার ক্রোমাটিন রেটিকুলাম বা এইগুলো হচ্ছে তোমার ক্রোমাটিন তন্তু থাকবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে ওর নিউক্লিয়াসের বৈশিষ্ট্য আমার হয়ে গেছে 4টা জিনিস। দেখছো কত সুন্দর? আর যার ওর আসল জিনিসটা উন্নত, তাহলে যার আসল জিনিসটা ভালো আছে, তার বাকি সবগুলোও ভালো থাকবে, মনে রাখবা। তাহলে তার বাকিগুলোও ভালো থাকবে মানে কি? তার মানে তার হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে, তারপরে গলজি বস্তু থাকবে, তারপরে সবই থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো সবই হচ্ছে তোমার থাকবে। ঠিক আছে, তাহলে সবই থাকলো, এগুলাও থাকলো। আচ্ছা, তারপরে ওর মধ্যে যে রাইবোজোমটা থাকবে, তাহলে সেই রাইবোজোমটাও কি একটু উন্নত টাইপের রাইবোজোম, একটু উন্নত রাইবোজোম। তাহলে ওর রাইবোজোমটা হচ্ছে 80S রাইবোজোম থাকবে। ওর রাইবোজোমটা হচ্ছে 80S রাইবোজোম থাকবে। ঠিক আছে, বুঝছো? এই তো, তাহলে এই জিনিসগুলাই হচ্ছে কাহিনী, আর কিছু না। তাহলে বুঝছো? তাহলে বৈশিষ্ট্যগুলো আমরা পড়ে ফেলছি। তারপরে
ক্লোরোপ্লাস্ট থাকতেছে, মাইটোকন্ড্রিয়া থাকতেছে, গলজি বডি থাকতেছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকতেছে, এগুলোও থাকতেছে, আবার রাইবোজোমটা উন্নত ধরনের রাইবোজোম থাকতেছে। দেখো তো ওর বৈশিষ্ট্যগুলো হয়ে গেছে। আর্টস জীবনে তোমার এটি মুখস্থ করা লাগবে, কিছু করা লাগবে, তোমার এমনি মনে থাকবে, এটাই। তারপর আসো আরও কিছু বেসিক, ফসফোলিপিড বাইলেয়ার, এই বেসিকটাও তোমাদের লাগবে। একটু দেখাই, তারপর আমরা আবার তোমাদের সাথে গল্প করব। বেশি পড়াবো না, একটু পরেই ছেড়ে দিব, ঠিক আছে? 1 ঘন্টাও তো হয় না এখনো। আচ্ছা, এর মধ্যে তো আবার 20-25 মিনিট তো তোমাদেরকে করলাম, প্রায় আধা ঘন্টা তো তোমাদের কেমনে পড়বো এটাই বললাম আসলে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো ফসফোলিপিড বাইলেয়ার। এটা তোমরা প্রথমেই পাবা তোমরা যখন কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেনের যখন তোমরা গঠন পড়বা, সেখানে একটা টার্ম অনেক বেশি আসবে, ফসফোলিপিড বাইলেয়ার। নাম শুনে তো তুমি খালি মুখস্থ করবা। বায়োলজি তো আবারও বলতেছি, তোমরা ভাবো বায়োলজি মানে মুখস্থ, ভাই না, সহজ। দেখো ফসফোলিপিড বাইলেয়ার তুমি বুঝে পড়লে তোমার এমনি পারবা। দেখো প্রথম কথা হচ্ছে ফসফোলিপিড মানে কি, তাহলে এটা এক প্রকারের লিপিড, মানে তেল চর্বি জাতীয় উপাদান। প্রথম কথা এটা এক প্রকারের লিপিড। লিপিড মানেই সেখানে হচ্ছে তেল চর্বি জাতীয় উপাদান। তাহলে বলো তো একটা লিপিড কেমনে তৈরি হয় রাসায়নিকভাবে একটা লিপিড কেমনে তৈরি হয়? এটা তোমরা কেমিস্ট্রিতে পড়ছো। কেমিস্ট্রিতে লিপিড তৈরির বিক্রিয়াটা তোমরা কেমিস্ট্রিতে পড়ার কথা, যে একটা অ্যালকোহলের সাথে, ঠিক আছে, এটা তোমরা পড়ার কথা। তো একটা অ্যালকোহলের সাথে হচ্ছে ফ্যাটি অ্যাসিড হচ্ছে অ্যাস্টারিকরণ বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে লিপিডে পরিণত হয়। আমি জানি না এটা তোমরা 9-10-এ ঠিক মতো পড়ছো কিনা। খনিজ সম্পদ জীবাশ্ম চ্যাপ্টারে মনে হয় থাকার কথা এটা। আমি তো তোমাদেরকে 9-10-এ যে ফ্রি ক্লাস নিছিলাম যখন তোমাদের এসএসসির আগে, তখন এগুলো বলছিলাম। যাই হোক, না জানলেও আজকের থেকে জেনে রাখো, যদি 9-10-এ নাও জেনে রাখো আজকের থেকে জেনে রাখো। লিপিড রাসায়নিকভাবে তৈরি হয় হচ্ছে তোমার অ্যালকোহল, হ্যাঁ, রাসায়নিকভাবে হচ্ছে তোমার লিপিড তৈরি হয় মূলত হচ্ছে এক প্রকারের অ্যালকোহল প্লাস ফ্যাটি অ্যাসিডের হচ্ছে অ্যাস্টারিকরণ বিক্রিয়ার মাধ্যমে। অ্যালকোহল প্লাস ফ্যাটি অ্যাসিডের হচ্ছে অ্যাস্টারিকরণ বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে লিপিড তৈরি হয়। আচ্ছা, এখন সাধারণত লিপিডের মধ্যে অ্যালকোহল বলতে এখানে এক ধরনের স্পেশাল অ্যালকোহল থাকে যেটাকে বলে গ্লিসারল হচ্ছে একটা অ্যালকোহল থাকে, গ্লিসারল নামে এক ধরনের হচ্ছে তোমার এখানে অ্যালকোহল থাকে, গ্লিসারল, ঠিক আছে? এটা এক প্রকারের অ্যালকোহল। তাহলে এই গ্লিসারলের সাথে হচ্ছে ফ্যাটি অ্যাসিড যুক্ত হয় বিক্রিয়া করে। এটা কেমিস্ট্রি ক্লাস না, সো এখানে যাওয়ার দরকার নেই, জাস্ট বায়োলজি জিনিস। তাহলে গ্লিসারলের সাথে হচ্ছে ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে তোমার কি হয়, লিপিড তৈরি হয়। এখন এই যে গ্লিসারলটা হচ্ছে তোমার মনে করো, আমি যদি একটু জাস্ট আঁকার জন্য বলি, এরকম একটা স্ট্রাকচার, তার সাথে 2টা ফ্যাটি অ্যাসিডের লেজ যুক্ত হয়। ফ্যাটি অ্যাসিডগুলো হচ্ছে এখানে কার্বনের অনেক বড় চেইন থাকে, মানে এই ফ্যাটি অ্যাসিডগুলো হচ্ছে কার্বনের বিশাল চেইন দিয়ে তৈরি। এই যে একটা কার্বনের সাথে আরেকটা কার্বন, এরকম অনেকগুলা কার্বন মিলে হচ্ছে এই ফ্যাটি অ্যাসিডটা তৈরি হয়েছে। তার মানে ফ্যাটি অ্যাসিডের মধ্যে কার্বনের বিশাল বড় একটা চেইন থাকে, শিকল বা চেইনের মতো একটা স্ট্রাকচার থাকে। এরকম 2টা ফ্যাটি অ্যাসিডের চেইন তোমার গ্লিসারলের সাথে যুক্ত হয়। এই যে চেইন গ্লিসারলের সাথে যুক্ত হয়, দেখে মনে হচ্ছে অনেকটা লেজের মতো যুক্ত হয়। আবার এই গ্লিসারলের সাথে পরবর্তীতে এই যে ফসফেট নামে একটা জিনিস যুক্ত হয়। ফসফো মানে কি, ফসফেট যুক্ত একটা যৌগ যুক্ত হয়। তাহলে এটার সাথে ফসফেট যুক্ত একটা যৌগ, যেটা অনেকটা গোল একটা স্ট্রাকচার, এরকম ফসফেট যুক্ত একটা যৌগ তৈরি হয়। তাইলে বলো তো এই যৌগটাকে এখন তুমি কি বলবা? দেখো এই যৌগটার এই জায়গাটায় দেখো ফসফেট যুক্ত একটা জিনিস আছে, এটার জন্য নাম আসছে ফসফো, আর এটা হচ্ছে তোমার লিপিড। তাহলে এই জন্য এই পুরা যৌগটার নাম হচ্ছে ফসফোলিপিড। তাহলে ফসফোলিপিডের 2টা অংশ থাকে। একটা অংশ হচ্ছে গোল, এই গোলটাকে তুমি মাথার সাথে তুলনা করো, তাহলে একটা অংশ হচ্ছে গোল, এই হচ্ছে গোল মাথা, এই জন্য এটাকে ফসফেট হেড বলে। ইংলিশে এটাকে ফসফেট হেড, বা বাংলায় বলে হচ্ছে ফসফেট মাথা। দেখো এটা অনেকটা মাথার মতো দেখতে, এই জন্য এটাকে ফসফেট হেড বা ফসফেট মাথা বলে। আর দেখো এই ফ্যাটি অ্যাসিডগুলো অনেকটা লেজের মতো যুক্ত, এই জন্য এটাকে হচ্ছে ফ্যাটি অ্যাসিডের টেইল বা বাংলায় বলে ফ্যাটি অ্যাসিড লেজ, ঠিক আছে? আর এই ফসফেট যুক্ত মাথা আর ফ্যাটি অ্যাসিডের মাঝখানে হচ্ছে গ্লিসারল থাকে, এই যে গ্লিসারলটা হচ্ছে থাকে, ঠিক আছে? এই হচ্ছে তোমার ব্যাপার। তাহলে এই জন্য এই পুরো স্ট্রাকচারটাকে বলে ফসফেট যুক্ত লিপিড বা ফসফোলিপিড। বুঝতে পারছো? ক্রিস্টাল ক্লিয়ার? এখন এই যে ফসফোলিপিড, এরকম অনেকগুলা ফসফোলিপিড, এবার আসো, এরকম অনেকগুলা ফসফোলিপিড ধরো, এই যে আমি এখন ছোট্ট করে আঁকতেছি, এই যে মাথা আর এই যে লেজ, আর মাঝখানে তোমার তো বুঝতেই পারতেছো গ্লিসারল আছে মাঝখানে, ঠিক আছে? তাহলে দেখো এই যে মাথা আর এই যে লেজ, প্রত্যেকটার 2টা করে লেজ থাকবে।
তারপরে দেখো এই যে মাথা আর একটা লেজ, এটা হচ্ছে আরেকটা ফসফোলিপিড। এই যে দেখো আরেকটা ফসফোলিপিড, মাথা লেজ, আরেকটা ফসফোলিপিড, মাথা লেজ। এরা একটা লেয়ার তৈরি করছে, দেখো একটা আবরণ তৈরি করতেছে, একটা স্তর তৈরি করতেছে। সেম ভাবে উপরে উপরে দেখো এই যে মাথা লেজ, দেখো মাথা লেজ, দেখো মাথা লেজ, দেখো মাথা লেজ, দেখো মাথা লেজ। তাহলে দেখো এটা একটা ফসফোলিপিডের স্তর, এটা কিন্তু আরেকটা ফসফোলিপিডের স্তর। তাহলে বলো তো এখানে টোটাল কয়টা ফসফোলিপিডের লেয়ার বা স্তর আছে? দুইটা লেয়ার আছে। এই দুইকেই বায়োলজিতে বলে হচ্ছে বাই। বাই শব্দের মানে দুই, আর লেয়ার শব্দের মানে স্তর। অর্থাৎ এখানে ফসফোলিপিড হচ্ছে দুই স্তরে সাজানো আছে। এটা একটা ফসফোলিপিডের স্তর, এটা আরেকটা ফসফোলিপিডের স্তর। এই জন্য এই স্ট্রাকচারটাকেই বলে ফসফোলিপিড বাই লেয়ার। বাই মানে দুই, লেয়ার মানে স্তর। বুঝছো? ক্লিয়ার? তাহলে কি এটা বুঝতে পারছো? ওকে, বুঝছো? বুঝবার পারছো? দাঁড়াও একটু 1 মিনিট, একটা ছোট্ট কাজ করে নেই। ঠিক আছে, তাহলে কি বোঝা হয়ে গেছে? ওকে, একটা কাজ করে নেই, এটার একটু চার্জ শেষ হয়ে গেছিল, আমরা আবার চার্জ দিলাম। আচ্ছা, তাহলে বুঝছো? তাহলে এটাই হচ্ছে ফসফোলিপিড বাই লেয়ার। এইভাবেই তো আমাদের কোষ ঝিল্লি তথা প্লাজমা মেমব্রেন হচ্ছে তোমার তৈরি হয়েছে। এটাই হচ্ছে ফ্লুইড মোজাইক মডেলের মেইন বেসিক, যে ফসফোলিপিড বাই লেয়ার থাকে। প্লাজমা মেমব্রেনে দেখো দুইটা ফসফোলিপিডের লেয়ার থাকে। এবার বুঝছো? দেখো এইভাবে তুমি এখন কি করতেছো? বায়োলজিটা পড়ে ফেলতেছো। তাহলে এইগুলো হচ্ছে একটা বেসিক। তাহলে ফসফোলিপিড বাই লেয়ার, আমি ফ্লুইড মোজাইক মডেল আজকে পড়াচ্ছি না, জাস্ট বেসিক ধরায় দিচ্ছে যে এইভাবে শব্দের অর্থ জানলে বায়োলজি ভাই সহজ আসলে। বুঝছো? ওকে, তাহলে এটা একটা গেল। এবার আসো বিভিন্ন অঙ্গাণুর নাম এবং কাজ একবার করে আমরা একটু দেখি। এই যে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা কোষের গঠন, সেখানে আমরা বিভিন্ন অঙ্গাণুর হচ্ছে নাম এবং কাজ পড়ব। ঠিক আছে, এর মধ্যে আমি এই স্লাইডটার পরে তোমাদের সাথে একটু গল্প করবো আবার। ঠিক আছে, ওকে। তাহলে প্রথমে আসো, এর মধ্যে রাইবোজোম। এই যে কোষের রাইবোজোমের কাজ কি? রাইবোজোমকে দেখবা মাঝে মাঝে বলবে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে। আচ্ছা, কেন প্রোটিন ফ্যাক্টরি বলে বলো তো? একটা ফ্যাক্টরির কাজ কি? একটা ফ্যাক্টরির কাজ হচ্ছে যে কোনো কিছু উৎপাদন করা। তো রাইবোজোমের মধ্যে ঠিক সেমভাবে হচ্ছে প্রোটিন উৎপন্ন হয়। কোষের রাইবোজোমের মধ্যে আজকের থেকে মাথায় ঢুকায় ফেলো, বায়োলজিতে রাইবোজোমের একটা কাজ, নিজের বাবার নাম, মায়ের নাম, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নাম সব ভুলে গেলেও একটা নাম মনে রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে রাইবোজোমের কাজ হচ্ছে, এটা মনে রাখতে হবে। সব ভুলে যাও তুমি, কিন্তু এটা মনে রাখবে আজকের থেকে, রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। এইটুকু খালি মনে রাখো, বেসিক জিনিস। তাহলে রাইবোজোমের কাজ হলো প্রোটিন তৈরি করা। এই জন্য রাইবোজোমকে হচ্ছে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে। একটা ফ্যাক্টরির মধ্যে যেমন কোনো কিছু উৎপন্ন হয়, রাইবোজোমের মধ্যে এরকম প্রোটিন তৈরি হয়। এই জন্য রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে। তাহলে এটার মূল কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা বা প্রোটিন সিনথেসিস করা। সিনথেসিস বা এর বাংলা হচ্ছে সংশ্লেষণ, এর মানে কোনো কিছু উৎপন্ন করা। তাহলে প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন সিনথেসিস করা। এরপরে চলে আসা হচ্ছে গলজি বস্তু। এগুলো বেসিক জিনিস। গলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলে। কেন বলে? কারণ গলজি বস্তু কি করে জানো? ধরো এটা যদি একটা কিউট গোলুমলু একটা কোষ হয়, ঠিক আছে, মনে করো তোমাদের একটা কোষ, এটা খুব সুন্দর কিউট গোলুমলু পুকি একটা কোষ। ঠিক আছে, এই পুকি কোষের মনে করো এটা হচ্ছে তার নিউক্লিয়াস। ঠিক আছে, এটা মনে করো কোষের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের সাথেই কি থাকে? নিউক্লিয়াসের সাথে জালের মতো থাকে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে এটার সাথে। ঠিক আছে, আমি জাস্ট একটু চিকন করে যদি একটু আঁকার চেষ্টা করি, এই যে এখান থেকে আঁকি, জালের মতো এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। ঠিক আছে, ওকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিছু পদার্থ উৎপন্ন হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের হচ্ছে তোমার প্রোটিন, লিপিড, হরমোন এগুলো উৎপন্ন হয়। ঠিক আছে, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে পদার্থগুলো উৎপন্ন হয়, সেই পদার্থগুলোকে হচ্ছে ঝিল্লিবদ্ধ করে, অর্থাৎ ওই পদার্থের চারপাশে আবরণ তৈরি করে, ঝিল্লিবদ্ধ করে, তাকে প্যাকেট করে, তাকে এই কোষের ভিতর থেকে কোষের বাইরে, ধরো কোষের ভিতর থেকে যেই পাশে বাইরে পর্যন্ত আনতে, বাইরে বলতে একদম কোষের বাইরের পর্যন্ত আনতে হেল্প করে হচ্ছে গলজি বস্তু। তাহলে বুঝতেছো? তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে সমস্ত পদার্থ উৎপন্ন হয় তার চারপাশে সে আবরণ বা ঝিল্লি তৈরি করে, এগুলাকে ঝিল্লিবদ্ধ করে, মানে প্যাকেজিং করে অনেকটা। যে একটা গিফট কিনছো সখিনাকে দেওয়ার জন্য, তাহলে সেই গিফটের চারপাশে তুমি কি করতেছো?
র্যাপিং পেপার দিয়ে হচ্ছে র্যাপ করে দিচ্ছ, প্যাকেজ করে দিচ্ছ যে তাকে সারপ্রাইজ দিবা, তাহলে এরকম আর কি। তাহলে উৎপন্ন পদার্থের চারপাশে হচ্ছে ঝিল্লিবদ্ধ বা ঝিল্লি তৈরি করে প্যাকেজ করে তাকে কোষের ভিতর থেকে যেরকম মোটামুটি বাইরের পর্যন্ত নিয়ে আসে হচ্ছে গলজি বস্তু। ঠিক যেমন একটা ট্রাফিক পুলিশ রাস্তায় কোনো একটা গাড়িকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে আনতে হেল্প করে, ট্রাফিক পুলিশ সিগন্যাল দিয়ে একটা গাড়িকে আটকে রেখে আরেকটা গাড়িকে এক জায়গা থেকে যেরকম আরেক জায়গায় নিয়ে আসতে হেল্প করে, ঠিক সেমভাবে কিন্তু আমরা ট্রাফিক পুলিশের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় আনতে হেল্প করতেছে দেখে গলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলে। খ নম্বরে এইচএসসিতে কোশ্চেন আসে, দেখো তুমি আজকে শিখে ফেললা বেসিক। ওকে, এবং সাথে গলজি বস্তুর কাজও তুমি শিখে ফেললা তাহলে। ওকে, এবার আসো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াটা তোমরা 9 10 জানো, একই কথাই বলবো। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস কেন বলে? কারণ আমরা শ্বাস প্রশ্বাসের সময় আমাদের যে এটিপি উৎপন্ন হয় সেই এটিপির অধিকাংশই, সেই এটিপি উৎপাদনের অধিকাংশই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার সাথে জড়িত। অর্থাৎ আমাদের শ্বাস প্রশ্বাসে যে এটিপি আসে, এটিপিকে কি বলে বলো তো? জৈব শক্তি মুদ্রা বলে, 9 10 পড়ছো, ঠিক আছে? তাহলে সেই এটিপি, অধিকাংশ এটিপি তোমার মাইটোকন্ড্রিয়ার মধ্যে উৎপন্ন হয়। তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে অধিকাংশ এটিপি উৎপন্ন হয়, সেই এটিপিকে খরচ করে আমরা শক্তি পাই। তাহলে এই জন্য মাইটোকন্ড্রিয়া থেকে আসলে মূলত শক্তি আসতেছে, এই জন্য এটাকে কোষের পাওয়ার হাউস বা কি বলে, শক্তি উৎপাদন কেন্দ্র বলে, তাই না? আচ্ছা, এবার আসো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের আমরা সবাই জানি সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্টে কি করে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্টের মধ্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, ঠিক আছে? এই জন্য ক্লোরোপ্লাস্টকে হচ্ছে কোষের রান্নাঘর বলে। ক্লোরোপ্লাস্টকে এই জন্য কোষের রান্নাঘর বলে। এটা আসে এমসিকিউতেও আসে, মাঝে মাঝে সৃজনশীলের খ নম্বরে আসে এইচএসসিতে, দেখছো? এবং এটা মেডিকেলও আসে। নিচের কোন অঙ্গাণুকে, কোষীয় কোন অঙ্গাণুকে কোষের রান্নাঘর বলে? বলো, রান্নাঘর কি? যেখানে খাবার রান্না করে। তাহলে এরকম ক্লোরোপ্লাস্টের মধ্যেই কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে খাবার রান্না হচ্ছে, খাবার উৎপন্ন হচ্ছে। এই জন্য ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলে। বেসিক, এই বেসিকগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? তারপরে নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র কেন বলে? কারণ মোটামুটি হচ্ছে একটা নিউক্লিয়াস কোষের যাবতীয় জৈবিক কার্যকলাপগুলোকে মোটামুটি নিউক্লিয়াসই হচ্ছে নিয়ন্ত্রণ করে। এই জন্য এটাকে কোষের প্রাণকেন্দ্র বলে। সহজ কথায় বলতেছে, আজকে বেসিক ক্লাস, আমরা ডিপে ঢুকবো না, জাস্ট একটু স্কুল থেকে কলেজে উঠতে এইটুকু বেসিক তোমার মাথায় রাখতে হবে। এখন যদি কেউ কলেজে উঠার পর 2 মাস পরে যদি কোশ্চেন করে ক্লোরোপ্লাস্টকে কেন কোষের রান্নাঘর বলে ভাইয়া, গলজি বস্তুকে কেন কোষের ট্রাফিক পুলিশ বলে, রাইবোজোমকে কেন প্রোটিন ফ্যাক্টরি বলে, তখন আমি ওই যে ওই মিমটার মতো, আমি কি তার মধ্যে ক্লাস ঢালতেছি, এত কষ্ট করে ক্লাস নিয়ে যদি লাস্টে যায় বলে ভাই কেন বলে, 2 মাস পরে এসে যদি আমার আবার কোশ্চেন করো তোমরা যে কেন বলে, মাই এন্টায়ার লাইফ ইজ ওয়েস্টেড। তখন এটাই মনে হয় আসলে, বুঝছো? ওই যে বলে না যে আমার জীবনে কোনো লাভ লস নাই, জীবনটাই লস, তখন নিজের এটাই মনে হয় যে এদের আমি তাহলে কি পড়াচ্ছি এদেরকে। তাহলে এবার বুঝছো? তাহলে পারবা তোমরা, আশা করি এখন আর এগুলো ভুল করবা না, ঠিক আছে? ওকে, তারপরে আসা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমকে বংশগতির ধারক ও বাহক কেন বলে? ক্রোমোজোমকে কেন বংশগতির ধারক ও বাহক বলে? সহজ কথায় বলি, বেশি ডিপে যাব না। আমাদের যে ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ আছে। আর আমাদের সকল তথ্য এই ডিএনএর মধ্যেই হচ্ছে তোমার থাকে। সহজ কথায় যদি বলি, তাহলে ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, আবার সেই ডিএনএর মধ্যেই একটা সিরিয়াল থাকে, নাইট্রোজেন ঘটিত ক্ষারকের একটা সিরিয়াল থাকে, যেগুলো অনেকটা কোডের মতো কাজ করে। তোমার যেমন মোবাইল পাসওয়ার্ড, মনে করো কারো মোবাইলের পাসওয়ার্ড হচ্ছে সখিনা, ঠিক আছে? আমি কিন্তু আবারও মজা করতেছি রে ভাই, কেউ আবার সত্যি সত্যি আবার অনেকে কোশ্চেন করো না, ভাই সখিনা কি আপনার কেউ লাগে? এটা প্রত্যেকটা ব্যাচ আসলে একটু সখিনা এক্সাম্পল দিলেই কেন জানি হাসাহাসি করে। আচ্ছা, ধরো কারো মোবাইল পাসওয়ার্ড হচ্ছে সখিনা, ঠিক আছে? তাহলে এটা যেমন একটা কোড বা একটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড দিলে হচ্ছে মোবাইল খুলে, ঠিক সেমভাবে আমাদের ডিএনএতে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের হচ্ছে সিরিয়াল থাকে। নাইট্রোজেন ঘটিত ক্ষারকের কি থাকে ভাই? সিরিয়াল থাকে। সেই সিরিয়ালের যে মানে সিরিয়ালটা, সেই সিরিয়ালটা এক ধরনের পাসওয়ার্ড বা কোডের মতো হচ্ছে তোমার কাজ করে, বুঝছো? এবং এই কোডটার মধ্যে আমাদের সকল তথ্য লুকায় আছে। এই কোড অনুযায়ী বা ওই সিরিয়াল অনুযায়ী আমাদের শরীরে হচ্ছে প্রোটিন তৈরি হয়। সেই প্রোটিনটাই হচ্ছে তোমার কি করে? নির্দিষ্ট কাজ করে কোষের। তার মানে কোষের কোন কাজ হবে সেটা করে হচ্ছে প্রোটিন, আর এই প্রোটিন তৈরির সিরিয়ালটা থাকে হচ্ছে ডিএনএর মধ্যে। তার মানে কোষের আসলে সমস্ত কন্ট্রোলটা ওই কোডের মধ্যেই আছে। আমার কথাটা বুঝছো? আমি তোমাকে একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো আমি অফিসের বস, সমস্ত ইনস্ট্রাকশন হচ্ছে আমি দিচ্ছি, কিন্তু আমি মাঠে যেয়ে কাজ করব না, আমি এসি রুমের মধ্যে বসে ইনস্ট্রাকশন দিচ্ছি। বা ধরো আমি বাংলাদেশের হচ্ছে প্রধানমন্ত্রী, সহজ কথায় বলি, আমি মনে করো বাংলাদেশটা চালাচ্ছি,
কিন্তু আমি কি এখন মাঠে ঘাটে যে কাজ করব না। তাহলে আমি কি করলাম, আমি আমার আশেপাশের মানুষজনকে ইনস্ট্রাকশন দিয়ে দিলাম যে যাও এটা করো, জনগণকে এটা করতে বলো, এটা করতে বলো। তাহলে সমস্ত ইনস্ট্রাকশন কিন্তু আমার কাছ থেকে আসতেছে, এবং আমার ইনস্ট্রাকশনগুলো হচ্ছে কিছু মানুষ ওই মেসেজগুলোকে বহন করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এবং সাধারণ মানুষ কাজ করতেছে। তাহলে বলো তো আলটিমেটলি পুরো দেশটা তখন তাহলে কে চালাচ্ছে বা কে নিয়ন্ত্রণ করতেছে? আমি। সেমভাবে ডিএনএতে কিছু নাইট্রোজেন ঘটিত ক্ষারকের কিছু সিরিয়াল থাকে, ওই সিরিয়াল অনুযায়ী হচ্ছে তোমার পরবর্তীতে প্রোটিন তৈরি হয়ে কোষের সকল কাজ হয়। তাহলে কোষের সকল কাজ তাহলে ঘুরে ফিরে কিন্তু ওই সিরিয়ালের জন্যই নিয়ন্ত্রণ হচ্ছে, আর ওই সিরিয়ালটা থাকে ডিএনএর মধ্যে। তাহলে ডিএনএ কি? বংশগতির ধারক বাহক, তাই না? আর এই ডিএনএটা কোথ থাকে? এই ডিএনএটা থাকে হচ্ছে ক্রোমোজোমের মধ্যে, এই জন্য ক্রোমোজোমটাই বংশগতির ধারক বাহক বলে, অর্থাৎ বংশ পরম্পরায় সকল বৈশিষ্ট্যই ওর মধ্যেই নিয়ন্ত্রণ করে। ওর মধ্যে যে সিরিয়াল আছে সেই সিরিয়াল অনুযায়ী সকল বৈশিষ্ট্য হবে কোষের। এই জন্য ডিএনএ, আর ডিএনএ থাকে ক্রোমোজোমে, এই জন্য ক্রোমোজোমের বংশগতির ধারক বাহক বলে। বুঝছো? ওকে। কোষীয় কঙ্কালটা কি? এটা একটু নতুন একটা জিনিস, জীবনে দেখো নাই। এই নামটা মুছে দিই, এটা রাখলে আবার তোমরা মনে করবা যে ভাই মজা করা। ঠিক আছে, আমরা অনেক ফান করবো, হাসাহাসি করবো, অনেক ফান করবো, আবার সাথে সাথে আমরা কি করবো, অনেক পড়বো। কোষীয় কঙ্কাল, এটা দেখেই তোমার মনে হইতে পারে ভাই কঙ্কাল, কঙ্কাল দেখে তোমরা অনেকে ভয় টয় পাও, তাই না? ঠিক আছে না, এই কঙ্কাল দেখে ভয় পাওয়ার কিছু নাই। এটা হচ্ছে কোষীয় কঙ্কাল। এটা কোষীয় কঙ্কাল বলতে বোঝায় কোষের মধ্যে, ঠিক আছে, এই যে দেখো একটা ছবি, এই যে পাশে একটা ছবি দেখতেছো না, এটা হচ্ছে কোষীয় কঙ্কাল। যে একটা কোষের মধ্যে দেখো এই যে অনেকগুলো সুতা বা তন্তুর মতো প্রোটিন নির্মিত কিছু জিনিস থাকে। একটা কোষের মধ্যে অনেকগুলা সুতা বা প্রোটিন মানে অনেকগুলা সুতা বা তন্তু থাকে যেগুলো প্রোটিন দিয়ে তৈরি। তাহলে এরকম প্রোটিন দিয়ে তৈরি অসংখ্য সুতা বা তন্তু কোষের সাইটোপ্লাজমের মধ্যে থেকে এরা মোটামুটি কোষের আকার আকৃতিকে হচ্ছে ধরে রাখে। একটা কোষের তো আর হাড্ডি গুড্ডি নাই, কোষের ভিতরে কি কোনো হাড্ডি আছে যে তার আকার মেনটেন করবে? যেমন দেখো আমাদের শরীরের ভিতরে হাড্ডি আছে, কঙ্কাল আছে, কঙ্কাল হচ্ছে আমাদের শরীরের আকৃতি বজায় রাখে। ঠিক সেমভাবে কোষের মধ্যে প্রোটিন নির্মিত এই তন্তু বা এই যে সুতাগুলা, হলুদ কালারের যে সুতাগুলা দেখতে পাচ্ছ, তারা কোষের আকৃতি মেনটেন করে। তাহলে ঠিক যেমন কঙ্কাল আমাদের আকৃতি মেনটেন করে, ঠিক সেমভাবে কোষের মধ্যে এরকম প্রোটিন নির্মিত হচ্ছে তন্তু বা সুতা থাকে যারা কোষের আকার বা আকৃতি হচ্ছে মেনটেন করে। এই জন্য এগুলাকে ওই কঙ্কালের সাথে তুলনা করে কোষীয় কঙ্কাল বা ইংলিশে বলে হচ্ছে সাইটোস্কেলেটন। সাইটো শব্দের মানে কোষ, স্কেলেটন মানে কঙ্কাল। বুঝছো? তাহলে এগুলো কোষের আকৃতি দান করে একটা কঙ্কালের মতো, এই জন্য এগুলোকে কোষীয় কঙ্কাল বলে। এগুলো প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, তাহলে অনেক কিছু আমরা বুঝলাম। এবার আসো আমরা একটু ডিএনএটা পড়ার আগে তোমাদের একটু দেখি, আমরা আর 5 থেকে 10 মিনিটের মধ্যে, ঠিক 9টার মধ্যে আমরা ছেড়ে দিব। ঠিক আছে, ওকে। তাহলে বুঝছো এতক্ষণ যা যা বলতেছে এগুলো বায়োলজির একদম পিওর বেসিক, একদম পিওর বেসিক বায়োলজি। ঠিক আছে, এগুলো তোমার আসলে স্কুল থেকে কলেজে উঠতে এগুলো জানতে হবে। ঠিক আছে, এগুলো স্কুল থেকে কলেজে উঠতে আসলে জানতে হবে। এগুলা না জানলে আসলে হচ্ছে হবে না। তো এই জিনিসগুলো আর কি। ওকে ওকে, ঠিক আছে। একজন বলতেছে ভাইয়া এটা পড়িনি, এটা দেখিনি। ওকে ভাইয়া, বোনস থেকে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, এটা ভাইয়া কিসের ক্লাস? এটা হচ্ছে স্কুল থেকে কলেজে উঠতে বায়োলজির যেইটুকু বেসিক লাগবে, এটা মূলত এইচএসসি 28 ব্যাচের ক্লাস। ঠিক আছে, যারা এখন মানে স্কুল থেকে কলেজে উঠবে তাদের বায়োলজি ঠিক যেইটুকু বেসিক না জানলেই নয়, যেটুকু জানলে হচ্ছে একদম ডিএমসি লেভেলে, ঢাকা মেডিকেলের চান্স পাওয়ার লেভেলে হচ্ছে বায়োলজি পড়বা, বায়োলজিতে টপ করতে পারবা, তাদের জন্য এগুলা। অর্থাৎ আমি যখন নটরডেম কলেজে ছিলাম, পরবর্তীতে আমি ঢাকা মেডিকেলে পড়ছি, তো এনডিসিতে থাকার সময় আমি নিজে যখন কলেজে উঠছি প্রথম এই জিনিসগুলো আমি নিজে অনেক পরে যেয়ে শিখছি। তখন আমার অনেক আফসোস হয়েছে, জিস এগুলো যদি আমি স্কুল থেকে কলেজে ওঠার টাইমটাই যদি জানতাম, কলেজে ক্লাস শুরুর আগে যদি আমি জানতাম, তাহলে হয়তো আমার বায়োলজিটা আরও সহজ মনে হইতো। যেমন আমি অনেস্টলি তোমাদেরকে বলি, আজকে যা যা পড়াইছি, এই যে শব্দের অর্থ, এটা আমি অনেক পরে কলেজে যে জানছি, অনেক পরে যে জানছি। এই ক্যারিয়ন মানে যে নিউক্লিয়াস, এটাই আমি জানছি মনে করো কলেজের 2-3 মাস পরে, যে পড়া শুরু করার 2-3 মাস পরে যে জানছি। তখন আফসোস হয়েছে, আমিও তোমাদের মতো শুরুর দিকে মুখস্থ করার চেষ্টা করতাম। স্বাভাবিক, স্কুল থেকে কলেজে উঠছি, বুঝতেই পারতেছো, তখন তো এইভাবে ইনস্ট্রাকশন দেওয়ার মতো লোকজন ছিল না। আমি ওটা আসলে এভাবে মুখস্থ করার চেষ্টা করছি, অনেক পরে যে জানছে। আর এমনি পড়লো তো আসলে সহজ। আর মেডিকেলে যখন পড়ছি, ঢাকা মেডিকেলে পড়ার পরে যখন এই বইগুলা খুলছি, তখন মানে এই বইগুলো, এই যে ডিকশনারি টাইপ বইগুলো, তখন দেখছি আরে বায়োলজি তো আসলে সহজ। শব্দের অর্থ যদি জানি, তাহলে কোনো একটা কঠিন শব্দ আসলে এমনি বোঝা যায় যে আসলে এটা কী বুঝাইছে। তো এই তো এগুলাই আজকে আসলে তোমাদেরকে পড়াচ্ছি এইচএসসি 28 ব্যাচে। ওকে, তাহলে ডিএনএ। আচ্ছা, ডিএনএটা কিভাবে তৈরি হয়েছে তোমাদেরকে অনেকে জানতে আগ্রহ হয় না যে ভাইয়া ডিএনএটা কেমনে তৈরি হয়েছে। ঠিক আছে,
ডিএনএটা কিভাবে তৈরি হয়েছে? তোমরা সারা জীবন 9-10-এ থাকতে কি পড়ছো? সে ডিএনএটা এরকম দ্বিসূত্রক ডিএনএ। 9-10-এ থাকতে তোমরা এই জিনিসটা হচ্ছে দেখছো, তাই না? 9-10-এ থাকতে হচ্ছে তোমরা এটা দেখছো যে ডিএনএটা হচ্ছে এরকম দ্বিসূত্রক ডিএনএ, ঠিক আছে? এরকম দ্বিসূত্রক ডিএনএ 9-10-এ থাকতে তোমরা এইভাবেই দেখছো, ঠিক আছে? এরকম দেখছো তোমরা, বুঝছো? তাহলে এই যে 9-10-এ থাকতে এরকম দ্বিসূত্রক যে ডিএনএ দেখছো, সেই ডিএনএটা আসলে কেমনে তৈরি হয়েছে? ডিএনএর প্রত্যেকটা সুতা কেমনে তৈরি হয়েছে? এই সুতাটা কেমনে তৈরি হয়েছে, এই সুতাটা কেমনে তৈরি হয়েছে, এটা তোমাদের জানতে একটু আগ্রহ ছিল। চলো এটা একটু বেসিক, এই বেসিকগুলো তোমাদেরকে দেখাই। যদিও এটা 9-10-এ ছিল ডিএনএর গঠনটা, তাও অনেক এটা না বুঝে মুখস্থ করছো। চলো আমরা একটু দেখাই। একটা সিঙ্গেল সুতা, ডিএনএর একটা সিঙ্গেল সুতা কেমনে তৈরি হয়েছে? প্রথমে ডিএনএর মূল যে গঠনটা সেটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা নামে একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা। আমি তোমাকে একটু মনে করায় দিই, রাইবোজ নামটা পরিচিত লাগতেছে। দেখো, আরএনএ গঠনকারী শর্করার নাম হচ্ছে রাইবোজ শর্করা। তাহলে আরএনএ গঠনকারী কার্বোহাইড্রেট বা শর্করার নাম হচ্ছে রাইবোজ শর্করা। আর ডিএনএ গঠনকারী হচ্ছে তোমার শর্করার নাম হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা। তাহলে আরএনএ গঠন করে হচ্ছে রাইবোজ আর ডিএনএ গঠন করে হচ্ছে ডিঅক্সি রাইবোজ। ডিঅক্সি শব্দের মানে কি? তাহলে প্রথম কোশ্চেন, তাহলে এটা তোমাদের আরেকটা জিনিস যে ভাই রাইবোজ আর ডিঅক্সি রাইবোজ, তাহলে পার্থক্যটা কোথায় ভাইয়া? আচ্ছা, বায়োলজিতে ডি শব্দের মানে ডিলিট করা বা অনুপস্থিত, অক্সি মানে অক্সিজেন, তার মানে ডিঅক্সি রাইবোজ হচ্ছে এমন এক ধরনের রাইবোজ যেখানে একটা অক্সিজেন ডিলিট হয়ে গেছে। তাহলে নর্মাল রাইবোজের 2 নম্বর কার্বনে হচ্ছে একটা অক্সিজেন থাকে, কিন্তু ডিঅক্সি রাইবোজের 2 নম্বর কার্বনে হচ্ছে অক্সিজেনটা হচ্ছে থাকে না। এই জন্য ওই শর্করাকে বলে ডিঅক্সি রাইবোজ। তার মানে বুঝছো, ধরো এটা একটা রাইবোজ, এটা একটা ডিঅক্সি রাইবোজ, দুইটাই হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, দুইটার মধ্যেই 5টা করে কার্বন থাকে, সবই সেম, খালি পার্থক্যটা কোথায়? ডিঅক্সি রাইবোজের 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন থাকে না। তাহলে ডি মানে ডিলিট হয়ে গেছে, অক্সি মানে অক্সিজেন, মানে এটার 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন কম আছে বা ডিলিট হয়ে গেছে, এই জন্য এটার নাম দিয়েছে ডিঅক্সি রাইবোজ। তার মানে একটা রাইবোজ শর্করার 2 নম্বর কার্বনে যদি একটা অক্সিজেন কোনো কারণে ডিলিট হয়ে যায়, কমে যায়, তখন এটার নাম হয়ে যায় ডিঅক্সি রাইবোজ, ঠিক আছে? এটাই হচ্ছে সেই ডিঅক্সি রাইবোজ। তাহলে এই ডিঅক্সি রাইবোজ শর্করা গঠনটা সে আগের মতোই, এটা একটা রিংয়ের মতো স্ট্রাকচার, রিং বা আংটির মতো স্ট্রাকচার। এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, আর এখানে থাকবে হচ্ছে 4-এর সাথে থাকবে হচ্ছে এই যে এখানে 5 নম্বর কার্বন, ঠিক আছে? 5 নম্বর কার্বনটা রিংয়ের বাইরে থাকবে। আচ্ছা, এবার আসো এই যে 1 নম্বর কার্বন, ঠিক আছে? 1 নম্বর কার্বনে একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকবে, ঠিক আছে? 1 নম্বর কার্বনে একটা কি থাকবে? নাইট্রোজেন ঘটিত হচ্ছে তোমার ক্ষারক থাকবে, ঠিক আছে? 1 নম্বর কার্বনে। আর এই যে 5 নম্বর কার্বন, এই 5 নম্বর কার্বনে মনে করো একটা ফসফেট আছে, এটা 5 নম্বর কার্বন, তাহলে এর সাথে একটা ফসফেট যুক্ত, ফসফেট। তাহলে এই যে ডিঅক্সি রাইবোজ শর্করা, নাইট্রোজেন ঘটিত ক্ষারক আর এই যে ফসফেট, এই পুরো স্ট্রাকচারটাকে বলে একটা নিউক্লিওটাইড। পুরো স্ট্রাকচারটাকে বলে হচ্ছে একটা নিউক্লিওটাইড বলে। কি বলে? নিউক্লিওটাইড বলে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ডিএনএটা কেমনে তৈরি হয়েছে, আমরা একটু খালি দেখাই। এরকম আরেকটা নিউক্লিওটাইড ঠিক ওর নিচে তৈরি হয়েছে, দেখো এরকম আরেকটা নিউক্লিওটাইড হচ্ছে ঠিক ওর নিচে তৈরি হয়েছে। এখানেও সেম, 5 নম্বর কার্বনটা হচ্ছে রিংটার বাইরে থাকবে। এই যে এটা 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, কোনাগুলোর মধ্যে কার্বন, আর এই যে এখানে হচ্ছে 5 নম্বর কার্বন, আর এটা হচ্ছে অক্সিজেন। আচ্ছা, তাহলে এখানেও দেখো 1 নম্বর কার্বন একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকবে, ঠিক আছে? এখানেও দেখবা যে এখানে একটা ফসফেট থাকবে, এই ফসফেটটা এই যে এইটার 3 নম্বর কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে দেখো উপরের নিউক্লিওটাইডটা দেখো তার নিচের নিউক্লিওটাইডের সাথে দেখো এই ফসফেটের মাধ্যমে যুক্ত হয়েছে। এটার 5 নম্বর কার্বনের যে ফসফেট সেটা হচ্ছে এটার 3 নম্বর কার্বনের হচ্ছে তোমার সাথে যুক্ত। তাহলে এরকম একটা নিউক্লিওটাইড তার নিচের নিউক্লিওটাইডের সাথে দেখো এরকম একটা ফসফেটের মাধ্যমে যুক্ত। সেমভাবে তার নিচে যদি আরেকটা নিউক্লিওটাইড থাকে, সেম এটা ডিঅক্সি রাইবোজ, ঠিক আছে? এখানে 1 নম্বর কার্বনে নাইট্রোজেন ঘটিত ক্ষারক আছে, 5 নম্বর কার্বনে হচ্ছে তোমার এই যে ফসফেট আছে, এই যে 5 নম্বর কার্বনে ফসফেট, এটা ওই যে 3-এর সাথে যুক্ত। এরকম করে দেখো একটা নিউক্লিওটাইড তার নিচের নিউক্লিওটাইড তার নিচের নিউক্লিওটাইড এভাবে ফসফেটের মাধ্যমে যুক্ত হয়ে একটা চেইন বা একটা সুতা তৈরি করতেছে। এটাই হচ্ছে ডিএনএর একটা সুতা, বুঝছো? এরকম করে আরেকটা সুতাও এরকম করে এই পাশে আরেকটা সুতা তৈরি হয়। এইভাবে 2টা সুতা মিলে ডিএনএটা, মানে বেসিক যদি আমি বলি, ডিএনএ গুলো হচ্ছে তৈরি হয়, বুঝছো? তাহলে বুঝছো
এটা একটা। এখন আসো আরেকটু পড়াই, এটাই আজকে আমরা লাস্ট টপিক পড়াবো, আর বেসিক আমরা মোটামুটি সব পড়ায় ফেলছি। এটা বুঝলে আর এনে তুমি এমনি বুঝবা। তাহলে এটা হচ্ছে একটা সুতা, এক পাশের সুতা এমনি তৈরি হয়েছে। এবার আসো আরেক পাশের সুতা কেমনে তৈরি হয়। দেখো আরেক পাশের সুতাটা হচ্ছে এইভাবে তৈরি হয়। ধরো এখানে থাকে হচ্ছে একটা অক্সিজেন, সেম, খালি আরেক পাশে সুতাটা হচ্ছে ঠিক তার উল্টা হবে, ঠিক তার উল্টা। এখানে অক্সিজেন উপরে আছে, এখানে অক্সিজেন থাকবে হচ্ছে নিচে। দেখো এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, আর এই যে 5 নম্বর কার্বনটা 4-এর সাথে বাইরে থাকবে 5, ঠিক আছে? ওকে, তাহলে এটার 1 নম্বর কার্বনেও একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকবে 1 নম্বরের সাথে, ঠিক আছে? ওকে, আর এটার হচ্ছে তোমার ওই যে 5 নম্বর কার্বনে একটা ফসফেট থাকবে, এই যে এখানে একটা ফসফেট থাকবে, ঠিক আছে? বুঝছো? ওকে, সেমভাবে এটার নিচে আরেকটা হচ্ছে নিউক্লিওটাইড থাকবে, এই যে, ঠিক আছে? এটা 1 উল্টা হবে, 1 2 3 4 5, আর এই যে 5টা হচ্ছে বাইরে আর কি, মানে 4 আর কি। এটা 1 নম্বর কার্বন, তাহলে 1 নম্বর কার্বন এখানে একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকবে। এটা হচ্ছে এই যে এই ফসফেটটা এই যে এটা 3 নম্বর কার্বনের সাথে যুক্ত। সেমভাবে এখানে আরেকটা, দেখো শেপগুলো একটু দেখো, ঠিক আছে? এই 1 নম্বর কার্বনে নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকবে, এই যে এখানে হচ্ছে একটা ফসফেট থাকবে, এখানে একটা ফসফেট থাকবে, এই ফসফেটের সাথে এই যে 3 নম্বরটা যুক্ত, এই যে এটা হচ্ছে 5 নম্বর কার্বন, ঠিক আছে? বুঝছো? তাহলে দেখো এই নিউক্লিওটাইডটা হচ্ছে এক পাশে সুতা তৈরি করতেছে, এই নিউক্লিওটাইডটা হচ্ছে আরেক পাশে সুতা তৈরি করতেছে, এরকম দুইটা সুতা মিলে ডিএনএ তৈরি করতেছে। আর এখন আসো সুতার মাঝখানে কি থাকে। সুতার মাঝখানে দেখো এই নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে। এর মধ্যে দেখা যায় যে এই নাইট্রোজেন ঘটিত ক্ষারক আর এই যে এই নাইট্রোজেন ঘটিত ক্ষারকের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে। হাইড্রোজেন বন্ধন, কি বন্ধন? বন্ধনটার নাম কি? হাইড্রোজেন বন্ধন, কেমিস্ট্রিতে পড়বা। হাইড্রোজেন বন্ধন থাকে। কখনো বুঝছো? এর মাঝখানে কি থাকে? হাইড্রোজেন বন্ধন থাকে। বুঝছো? ক্লিয়ার? বুঝতে পারতেছো? এখন আসো নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলোর আমরা একটু নাম দিই। যদি পরীক্ষা করে দেখা গেছে, যদি নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলোর নাম 9 10-এ তোমাদের পড়ছো, চার ধরনের নাইট্রোজেন ঘটিত ক্ষারক আছে ডিএনএর মধ্যে: অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। এগুলোকে নামের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করে, অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। ঠিক আছে? জাস্ট দেখো একবার কিভাবে তৈরি হয়েছে। ঠিক আছে? যদি এখানে অ্যাডেনিন থাকে, যদি এই পাশে অ্যাডেনিন থাকে, এই পাশে থাকবে হচ্ছে থায়ামিন। এটা সূত্র আর কি, অ্যাডেনিনের সাথে থায়ামিন থাকে সবসময়। আর যদি এই পাশে হচ্ছে গুয়ানিন থাকে, এই নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে, এটাতে থাকে হচ্ছে সাইটোসিন। মানে বুঝাচ্ছি, নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলোর ডিএনএর মধ্যে 4 ধরনের নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে। একটার নাম হচ্ছে অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। ইটস ন্যানো রিক্যাপ টাইম। আরেকবার রিক্যাপ করি, মুখস্থ হয়ে যাবে। অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। ঠিক আছে? তাহলে অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। তাহলে অ্যাডেনিন, তার সাথে থাকবে থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। আবার যদি থাকে হচ্ছে তোমার থায়ামিন, এই পাশে থাকবে হচ্ছে অ্যাডেনিন। বুঝছো? এর মধ্যে এই গুয়ানিন আর সাইটোসিনের মাঝখানে হচ্ছে 3টা হাইড্রোজেন বন্ধন থাকবে, 3টা। আর অ্যাডেনিন এবং থায়ামিনের মাঝখানে হচ্ছে 2টা হাইড্রোজেন বন্ধন থাকবে। তাহলে অ্যাডেনিন এবং থায়ামিনের মাঝখানে 2টা হাইড্রোজেন বন্ধন, আর গুয়ানিন এবং সাইটোসিনের মাঝখানে হচ্ছে 3টা হাইড্রোজেন বন্ধন থাকবে। এগুলো নিয়ম, এগুলো আমরা পরে আরো বেসিক পড়ানোর সময় বলবো। বাট জাস্ট এইটুকু, এইভাবে করে দেখো, এই দুই পাশে সুতা, আর সুতার মাঝখানে হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো এই যে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে ডিএনএ তৈরি করতেছে। এবার এই জিনিসটা, এই যে সুতা এরকম করে পেঁচানো থাকে, এরকম করে পেঁচায় ডিএনএ আসে। ঠিক আছে? এইভাবে হচ্ছে মানুষের ডিএনএ তৈরি হয়েছে। বুঝছো? এই হচ্ছে তোমার ব্যাপার। ক্রিস্টাল ক্লিয়ার? বুঝছো? তাহলে একদম সিম্পল। এক পাশে সুতায়, আরেকবার বলি, ন্যানো রিক্যাপ করে দিই। এক পাশে সুতায় ডিঅক্সিরাইবোজের সাথে 1 নম্বর কার্বনে নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকবে, 5 নম্বর কার্বনে ফসফেট থাকবে। 1 নম্বর কার্বনে নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকবে, 5 নম্বর কার্বনে ফসফেট থাকবে। 1 নম্বর কার্বনে নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকবে, 5 নম্বর কার্বনে হচ্ছে তোমার ফসফেট থাকবে। হয়ে যে দেখো যুক্ত হয়ে এক পাশে সুতা, আরেক পাশে সুতা হচ্ছে ঠিক তার উল্টাভাবে থাকবে, উল্টাভাবে হচ্ছে আরেক পাশে সুতা থাকবে। আর এই যে মাঝখানে নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে। এর মধ্যে জিনিসটা হচ্ছে অ্যাডেনিনের সাথে থায়ামিন থাকবে, এমনি মনে রাখতে পারো অ্যাট, ওই যে @, ঠিক আছে? আর গুয়ানিনের সাথে সাইটোসিন থাকবে। এইখানে হচ্ছে 2টা হাইড্রোজেন বন্ধন, আর এই যেখানে 3টা হাইড্রোজেন বন্ধন। এইভাবে ডিএনএ তৈরি হয়। ঠিক আছে? এটা বেসিক স্ট্রাকচার ডিএনএ। বুঝছো? দেখো তাহলে অনেক কিছু কিন্তু আমরা পড়ে ফেললাম। এই বেসিকগুলো তোমাদের কিন্তু ইন্টারে লাগবে, জানতে হবে। এখন আসো আরেকটা লাস্ট বেসিক, আমাদের শেষ। দেখো ডিএনএতে 2টা সুতার মধ্যে, তোমরা জানি না, এটা 9 10-এ পড়ছো, একটা সুতাকে তোমার বলে হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম। একটা সুতাকে হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম বলে, আরেকটা সুতাকে তোমার বলে হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম বলে।
ডিএনএতে দুইটা সুতা, একটা সুতা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম বলে, আরেকটাকে বলে হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম। এখন এটা কোনটা কাকে বলে একটু বলে দিই, এটা সারা জীবন কাজে লাগবে। দেখো প্রথম জিনিসটা হচ্ছে এই সুতার ক্ষেত্রে খেয়াল করো, এই পাশে সুতায় 5 নম্বর কার্বন হচ্ছে এটা। 5 নম্বর কার্বনে যে ফসফেটটা যুক্ত, দেখো তো সেই ফসফেটটা একদম মুক্ত না। দেখো এই ফসফেটটার আরেক প্রান্ত কিন্তু কারোর সাথে যুক্ত না। যেমন এই ফসফেটটা দেখো, এই ফসফেটটার দুই প্রান্ত, একটা হচ্ছে এর সাথে যুক্ত, আরেকটা এর সাথে যুক্ত। এটা কিন্তু বদ্ধ ফসফেট, মানে এটা মুক্ত না। এক প্রান্ত এর সাথে যুক্ত, আরেক প্রান্ত আরেকজনের সাথে যুক্ত, মানে এটা আটকানো, দুই সাইডে আটকানো। কিন্তু এই ফসফেটটা দেখো, এই ফসফেটটার কিন্তু এক পাশ যুক্ত হলো, আরেক পাশে কিন্তু সে মুক্ত আছে। তাহলে 5 নম্বর কার্বনের ফসফেট যদি মুক্ত থাকে, ওই প্রান্তকে বলে 5 প্রাইম। তাহলে এই সুতার এই প্রান্তকে বলে হচ্ছে 5 প্রাইম। এখন এই সুতাটাকে একটু নিচের দিকে আসো, নিচের দিকে এসে লাস্টেরটায় দেখো, এই যেটা হচ্ছে 3 নম্বর কার্বন, এটা 1 2 3, 3 নম্বর কার্বনে দেখো কিচ্ছু নাই, মানে এখানে একটা হাইড্রক্সিল গ্রুপ আছে। কিছু নাই মানে এখানে একটা হাইড্রক্সিল গ্রুপ থাকে, এখানে কোনো ফসফেট নাই। ফসফেট আছে, ফসফেট নাই। তাহলে 3 নম্বর কার্বনটা হচ্ছে মুক্ত, এবং এই মুক্ত প্রান্তে হচ্ছে হাইড্রক্সিল থাকে। তাহলে যেই সুতার কোন একটা প্রান্তে 3 নম্বর কার্বনে হচ্ছে মুক্ত হাইড্রক্সিল থাকে, এটাকে বলে 3 প্রাইম প্রান্ত। এই জন্য এই সুতাকে বলে হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম এই সুতাটা। আর এটা যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম হয়, তার পাশেরটা হবে 3 প্রাইম থেকে 5 প্রাইম, ঠিক তার উল্টা হবে। কেমনে উল্টা হবে দেখো, এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। দেখো এখানে 3 নম্বর কার্বনে কেউ যুক্ত না, তাহলে কেউ যুক্ত না থাকলে মুক্ত প্রান্তে সবসময় হাইড্রক্সিল থাকে। তাহলে 3 নম্বর কার্বনের মুক্ত প্রান্তে হাইড্রক্সিল আছে, তাহলে 3 নম্বর কার্বনের মুক্ত প্রান্তে হাইড্রক্সিল, এই প্রান্তটাকে বলে 3 প্রাইম। আবার তুমি খেয়াল করো এইখানে এই লাস্টেরটায় দেখো, এই লাস্টেরটার এই যে মুক্ত প্রান্ত, যেটা লাস্টেরটার যে মুক্ত প্রান্ত দেখো, লাস্টেরটা এটার মুক্ত প্রান্ত হচ্ছে 5 নম্বর। 5 নম্বর কার্বন যদি মুক্ত অবস্থায় থাকে, এর সাথে সবসময় একটা ফসফেট থাকে, এর সাথে অলওয়েজ একটা ফসফেট থাকে। দেখো এই ফসফেটটা মুক্ত, ঠিক আছে। তাহলে এটার 5 নম্বর কার্বনের ফসফেটটা মুক্ত, মানে এর আরেক পাশে কেউ নাই, এক পাশে মুক্ত। এটাকে 5 নম্বর কার্বনের ফসফেটটা মুক্ত দেখে এটাকে 5 প্রাইম বলে। এই জন্য এই সুতাটাকে বলা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম, এটাকে বলা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম। বুঝছো? আরেকবার রিক্যাপ করে দেই ছোট্ট করে। দেখো এই সুতা 5 নম্বর কার্বনের সাথে একটা ফসফেট আছে, যার আরেক পাশে কেউ যুক্ত নাই, তাহলে আরেক পাশটা হচ্ছে মুক্ত। এই জন্য ফসফেট যদি মুক্ত অবস্থা থাকে, এটাকে বলে 5 প্রাইম, মানে 5 নম্বরের ফসফেটটা। আর এখানে 3 নম্বরে দেখো, 3 নম্বর কার্বনে কিছু নাই মানে এখানে একটা হাইড্রক্সিল আছে, তাহলে এটা 3 নম্বর কার্বনে হাইড্রক্সিল মুক্ত অবস্থায় আছে, আরেক পাশে কেউ নাই, এটাকে বলে 3 প্রাইম প্রান্ত। তাহলে এটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম। আর এখানে দেখো, এটা একটা যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম হয়, পাশের সুতাটা হবে হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম, উল্টা হবে। কেন উল্টা হবে তুমি নিজেই দেখতেছো, এখানে 3 নম্বর কার্বনটা দেখো মুক্ত, তাহলে মুক্ত প্রান্তে হাইড্রক্সিল থাকে, 3 নম্বর কার্বনে মুক্ত হাইড্রক্সিল থাকার কারণে এটা 3 প্রাইম। আর এই যে এখানে দেখো 5 নম্বর কার্বনে হচ্ছে মুক্ত ফসফেট থাকে, এটা হচ্ছে 5 প্রাইম। তাহলে এই জন্য দেখো এটা 3 প্রাইম থেকে 5 প্রাইম, এটা ঠিক তার উল্টা, 5 প্রাইম থেকে 3 প্রাইম। এই হচ্ছে ব্যাপার। তাহলে শেপটা বুঝছো? তাহলে এই যে পেঁচানো সিঁড়ির মতো দেখতে ডিএনএ, সেই সিঁড়ির ধাপগুলা, মানে সিঁড়ির হচ্ছে তোমার দুই পাশে রেলিংগুলা তৈরি করে হচ্ছে নিউক্লিওটাইডগুলা। সিঁড়ির দুই পাশে রেলিং তৈরি করা নিউক্লিওটাইডগুলো, আর মাঝখানের যে ধাপগুলা, সিঁড়ির যে ধাপগুলা বা পদসোপানগুলা, সেই পদসোপানগুলা তৈরি করা হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক। এর মধ্যে জিনিসটা হচ্ছে অ্যাডেনিনের সাথে থায়ামিন থাকবে, গুয়ানিনের সাথে সাইটোসিন থাকবে। এই হচ্ছে ব্যাপার। ডিএনএ দ্বিসূত্রক, আর এটার যে কোনো একটা সুতার মতোই দেখতে অনেকটা আরএনএ, কিন্তু আরএনএতে কাহিনী হচ্ছে এখানে রাইবোজ শর্করা থাকে, যার 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকে আর কি। আর ডিএনএর ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ থাকে, ডি মানে ডিলিট হয়ে গেছে, 2 নম্বর কার্বনের অক্সিজেনটা ডিলিট হয়ে গেছে দেখে এটাকে বলে ডিঅক্সিরাইবোজ। বুঝছো? শেষ। এইগুলাই হচ্ছে আমাদের প্রথম দিনের হচ্ছে বেসিক ছিল। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, এগুলো হচ্ছে সব বেসিক জিনিসপত্র। এই তো, তাহলে দেখছো অনেক সুন্দর করে কিন্তু আমরা তোমাদেরকে এখানে ঠিক যা যা লাগে বেসিক সহ অনেক কিছু হচ্ছে আমরা পড়াইছি। তাহলে আমাদেরকে তোমরা জানাও যে একদম কনসেপ্ট ক্লিয়ার কিনা, ডিএনএ স্ট্রাকচারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা। এইভাবেই ডিএনএটা তৈরি হয়। দেখছো একদম ছবি এঁকে এঁকে দেখাইলাম, একদম সহজ। এখন একদম সহজ হয়ে গেছে না? ঠিক আছে, একদম সহজ হয়ে গেছে। এইভাবে এটাই তোমাদের 9-10-এ কিন্তু অনেক কঠিন লাগতো, তাই না? কিন্তু এটা ইন্টারেও কিন্তু আছে, বুঝতে হবে। এটা বুঝতে পারলে অনেক কিছু তোমার জন্য ভবিষ্যতে ইজি হয়ে যাবে। ওকে, তো অনেক কিছু আমরা বলছি, বক করছি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে তোমাদের সাথে হচ্ছে ব্যাপার। তো আশা করি তোমরা অনেক এনজয় করছো ক্লাসটা। আমরা তোমাদের সাথে হচ্ছে এখন একটু কথা বলি, ঠিক আছে? আমাদের শেষ আর কি, যা যা বলছিলাম আমাদের হচ্ছে মোটামুটি হচ্ছে শেষ। তো তোমরা নিজেরাই বলো তাহলে কেমন লাগছে, সব কিছু বুঝছো কি না? ওকে, ছোট নবাব, ভালো লাগতেছে ভাই, ক্যারি অন। মেঘে ঢাকা নীরব বালিকা,
পুরা ইজি পিজি হয়ে গেছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, একজন বলছে ভাইয়া টেক লাভ, ঠিক আছে, অনেক ধন্যবাদ, তোমাদের প্রতিও ভালোবাসা রইল। পড়বা, ঠিক আছে, এই নোটটা আমি দিয়ে দিব আমাদের এই পেজটাতে যেখান থেকে লাইভ গেছে, আমরা এই নোটটা হচ্ছে তোমাদেরকে একটু পরে দিয়ে দিব, ঠিক আছে। নোটটা হচ্ছে তোমরা চাইলে নিতে পারো, তবে এটা একটা একদম বেসিক ক্লাস, খালি আমি চেষ্টা করছি স্কুল থেকে কলেজে উঠতে এইগুলো যাতে একটু তোমাদের আয়ত্তে থাকে, যাতে আর সেকেন্ডবার যাতে এগুলো না হয়। এই ফসফোলিপিড বাইলেয়ার বলতে কি বোঝায়, এগুলো যদি একবার বুঝে ফেলো সহজ। এই শব্দের অর্থ বুঝে বায়োলজি কেমনে পড়তে হয় সেটাও তোমাদেরকে দেখায় দিছি, ঠিক আছে। তারপরে পৃথিবীতে প্রথম কোষ কেমনে আসছে সেটাও তোমাদেরকে বলছি। এগুলো কেন বলতেছি, কারণ বোটানি বইটা প্রথম ধরলেই কোশ্চেনগুলোই সবার ফার্স্টে আসে, বোটানির একদম শুরুর দিকে এগুলোই আছে যে পৃথিবীর প্রথম কোষ কেমনে তৈরি হয়েছে, পৃথিবীর এইটা কেমনে আসছে, পৃথিবীর ওই জিনিসটা কেমনে আসছে প্রথমে, তারপরে না আস্তে আস্তে শুরু হয় আর কি, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে অ্যাপ্রোচটা ইম্পর্টেন্ট ছিল আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, পড়ানোর পাশাপাশি অ্যাপ্রোচটা। আগে আমি কেমনে পড়াবো সেটা দেখাইয়া দিছি, তারপরে আমি তোমাদেরকে সেইভাবে দেখাইছি যে এইভাবে আমরা পড়বো। তো অ্যাপ্রোচটা আমি আবারও মনে করাই দিই, দেখো ওয়ার্ড ডিকশনারি, দেখছো আজকে আমি ক্লাসে যেগুলো পড়াইছি, প্রথমে দেখো আমি ওয়ার্ড ডিকশনারি প্রত্যেকটা শব্দের অর্থ ভেঙে ভেঙে পড়াইছি, বলছিলাম যে এমনে পড়তে হবে, ওইটা দেখাইছি, ওই যে প্রো মানে আদি বা অনুন্নত এইভাবে। তারপরে চিত্রগুলো দেখবা, আমি নিজে তোমাদেরকে চিত্র এঁকে এঁকে দেখাইলাম ডিএনএটা কেমনে তৈরি হয়েছে, এখন তোমাদের জন্য সহজ হয়ে গেছে মনে রাখাটা। তারপরে তোমাকে কিওয়ার্ডও বলে দিলাম, কিওয়ার্ডটা হচ্ছে ওই যে যেমন ফসফোলিপিড বাইলেয়ার একটা কিওয়ার্ড, সেটা যদি তুমি বুঝে পড়ো দেখো এমনি মনে থাকবে যেখানে ফসফোলিপিডের দুইটা স্তর থাকে, এটা এভাবেই আমাদের কোষ ঝিল্লিটা তৈরি হয়েছে, তাহলে সেটাও দেখাইলাম। তারপরে কি তোমাদের জন্য কি করলাম, ছবি কেমনে আঁকতে হয় এগুলো একটু হালকা পাতলা আমিও দেখায় দিলাম। আর অ্যানালাইসিসটা আজকে তো আর বেসিক ক্লাস আজকে তো আর কোনো আমরা এইচএসসির জন্য পড়াচ্ছি না যে কোশ্চেন দেখাচ্ছি এরকম না, বাট এটাও তোমাদেরকে আমরা যখন মেইন ক্লাস নিব, একটা চ্যাপ্টারের যখন মূল ক্লাস নিব তখন আমরা অ্যানালাইসিসটাও দেখাবো, যে এখান থেকে এইচএসসিতে ঠিক এই 15টা টপিক থেকেই বারবার ঘুরে ফিরে কোশ্চেন আসে, এখানে ঠিক এতগুলো টপিক থেকেই বারবার ঘুরে ফিরে কোশ্চেন আসে, এই জিনিসগুলো তোমাদেরকে আমরা সুন্দর করে হচ্ছে দেখাবো আর কি, বুঝছো? এই হচ্ছে ব্যাপার। তাহলে এইভাবে তোমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছো কিনা, আর আমি বারবার জিনিসটাকে রিক্যাপ করার চেষ্টা করি যাতে তোমাদের মুখস্থ হয়ে যায় অনেকটা ক্লাসেই। যারা আমার সাথে সাথে বারবার ক্লাসে জোরে জোরে বলছো, আশা করি তাদের সব কিছু মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ব্যাপার ছিল। যাই হোক, আর তোমাদের সাথে আরও অনেক কথা হবে। অনেকেই হচ্ছে জিজ্ঞেস করতেছো ভাই আপনার নামটা জানা হলো না। আচ্ছা হ্যাঁ, অনেকেই লাইভে আসছো, হয়তো পরে আসছো, দেখো নাই। আচ্ছা, আমি হচ্ছি ডাক্তার রাহাত, আমি এক্স নটরডেম কলেজ 2016 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি, এসএসসি পরীক্ষা দিয়েছি 2014 সালে। আর আমি পরবর্তীতে ঢাকা মেডিকেলে হচ্ছে পড়াশোনা করছি, ঢাকা মেডিকেল থেকে ডাক্তারি পাস করছি। এই হচ্ছে মোটামুটি। এখন হচ্ছে আমি ডাক্তারির প্র্যাকটিসের পাশাপাশি আমি এই যে অনলাইনে হচ্ছে পড়াই, দুইটা একসাথে হচ্ছে চালাচ্ছি, ঠিক আছে। ওকে, তো আমাকে হচ্ছে তোমরা জানাও তাহলে কেমন লাগছে। আর আমাদের প্ল্যাটফর্মগুলো হচ্ছে তোমরা একটু ফলো করো, ঠিক আছে। এইচএসসি 28কে বলবো বন্ধুদেরকে হচ্ছে জানাও আমাদের প্ল্যাটফর্মগুলো হচ্ছে রেগুলার ফলো করো। আমাদের প্ল্যাটফর্মের নাম, দুইটা পেজ আছে, আমি তোমাদেরকে একটু বলে দিই আমাদেরকে তোমরা কোথায় পাবে। আমাদের যত ফ্রি ক্লাস আছে এগুলা ঘুরে ফিরে তোমরা এই জায়গাটায় পাবে। তোমরা ডিএমসি স্টেশন লেখে সার্চ দিও ইউটিউবে। ক্লাসগুলো আমরা ইউটিউবে সাজায় দেই, কারণ ফেসবুকে আসলে ক্লাস সাজানোটা মানে ওরকম সাজানো যায় না, কঠিন, ফেসবুকে আসলে অগোছালো থাকে, কিন্তু ইউটিউবে আমরা প্লেলিস্ট আকারে হচ্ছে সাজায় রাখি ক্লাসগুলো। তো তোমরা এইচএসসি 28-এর ক্লাসগুলো এখানে পাওয়া, ডিএমসি স্টেশন, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। একটু সার্চ দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ফ্রেন্ডদেরকে শেয়ার করো, তাহলে একদম ফ্রিতেও অনেক ক্লাস পাবে, আমাদের কোর্স আসলে বা সব কিছু আপডেট জানতে পারবা, ঠিক আছে। এটা একটা ব্যাপার। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে ফেসবুকে আমাদেরকে কোথায় খুঁজে পাবে। ফেসবুকে তুমি আমাদেরকে হচ্ছে দুইটা পেজে খুঁজে পাবে। একটা হচ্ছে গ্র্যাভিটি মেডিস্টেশন, এটা আমাদের মূল পেজ। আবার তোমাদের এইচএসসি 28-এর জন্য আমরা আরেকটা সাব পেজ খুলছি। সাব পেজ বলতে সেখানেও আমরা হচ্ছে তোমাদেরকে নিয়ে কাজ করব, ওইটার নাম হচ্ছে এইচএসসি স্টেশন। হ্যাঁ, সিম্পল কথা, আমাদের সমস্ত পেজগুলোর নামের লাস্টে স্টেশন থাকে, ঠিক আছে। তো এইচএসসি স্টেশন বা গ্র্যাভিটি মেডিস্টেশন এটা হচ্ছে আমাদের মূল পেজ। ফেসবুকে সার্চ দিও, এখানে প্রায় হচ্ছে 2,25,000 প্লাস হচ্ছে ছাত্রছাত্রী আমাদেরকে ফলো করতেছে এই পেজটা। আর এটা আমাদের নতুন পেজ, তোমাদেরকে আলাদা করে শুধু এইচএসসি 28কে পড়ানোর জন্য আরেকটা পেজ আছে। এই দুই পেজের দুইটাতেই তোমরা পাবা, মেসেজ দিও এটা। আর আমার একটা পার্সোনাল পেজ আছে, আমার নিজের নামে পার্সোনাল পেজ আছে, তোমরা চাইলে সেখানেও আমাকে যদি মেসেজ দিতে চাও কেউ, ঠিক আছে, সেখানেও মেসেজ দিতে পারো। ডক্টর মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত, আমি একটু আমার পেজটার নাম আমার নিজের নামে খোলা আর কি, পেজটা বুঝতেই পারতেছো, বাবা মা যেই নাম রাখছে ওই নামই হচ্ছে খোলা। এই পেজটা এখানেও প্রায় অনেক আছে, প্রায় 50-এর কাছাকাছি মনে হয়, কত জানি আছে, 47-48 হাজার মনে হয় ফলোয়ার্স আছে এই পেজটা।
কারণ কেন বলে দিচ্ছে আবার ফলোয়ার্সগুলো, কারণ অনেকে হচ্ছে ফেক পেজে মেসেজ দিতে পারো, ঠিক আছে। তো এই পেজটা যেখানে প্রায় 47,000-এর মতো ফলোয়ার্স আছে, আমার দেখবে একটা লাল পাঞ্জাবি বড় একটা ছবি আছে, ওইটা আমার অ্যাকচুয়াল পেজ, বাকিগুলা ফেক পেজ, কে খুলছে আমি জানি না, ঠিক আছে। তো এই পেজে আমাকে মেসেজ দিতে পারো, এই যে এখানে, অথবা আমাদের অফিসিয়াল পেজ আছে এখানে মেসেজ দিতে পারো, অথবা এখানে মেসেজ দিতে পারো, আর হচ্ছে ইউটিউব চ্যানেলটা হচ্ছে এটা, ঠিক আছে। আবার তোমরা যারা হচ্ছে টিকটক দেখো, টিকটকেও আমরা হচ্ছে পড়াশোনার কন্টেন্ট দিই, কারণ আমাদের অনেক স্টুডেন্ট টিকটক দেখে, এখন কী করবো বলো, যারা টিকটক দেখো অনেক সময় নষ্ট করো, টিকটকে আমাদের হচ্ছে পড়াশোনার চ্যানেল আছে এই ডিএমসি স্টেশন নামে, ঠিক আছে। এটার নামে আমাদের টিকটকেও চ্যানেল আছে, ওইখান থেকেও তোমরা ক্লাস দেখতে পারবা, তবে ওইখানে তো আর বড় ক্লাস দেওয়া যায় না, তো ইউটিউব চ্যানেলটা হচ্ছে ক্লাসের জন্য পারফেক্ট। ওইখানে হয়তো রিলস পাবা, পড়াশোনার ছোটো ছোটো রিলস পাবা, আর ফেসবুকে হচ্ছে এই দুইটা পেজ, অথবা এটা আমার পার্সোনাল পেজ এটা। আর আমাদের এই নামে একটা ফেসবুকে গ্রুপও আছে, এই নামে ফেসবুকে একটা গ্রুপও আছে, ডিএমসি স্টেশন নামে হচ্ছে ফেসবুকে গ্রুপও আছে, সার্চ দিলে তুমি এই ফেসবুকে একটা গ্রুপ পাবা, 4 লাখের উপরে ছাত্রছাত্রী এই গ্রুপটাতে যুক্ত, তোমরাও যুক্ত হয়ে যাও, ফ্রেন্ডদেরকে যুক্ত করো, ঠিক আছে। সামনে তোমাদের হচ্ছে যে এই গ্রুপটায় আমরা হচ্ছে ইনভাইটেশন একটা কন্টেস্ট নিয়ে আসবো, ঠিক আছে, কিছু পুরস্কার দিব, তোমাদের বন্ধুদেরকে তোমরা ইনভাইট করবো আর কি, ঠিক আছে। তো এই তো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, এই নামে ইউটিউব চ্যানেল আছে, সেখানে ক্লাস পাবা, এই নামে ফেসবুক গ্রুপ আছে, সরাসরি আপডেট পাবা, আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবা, গ্রুপে কমেন্ট করতে পারবে, এটা আমাদের অফিসিয়াল পেজ, এই দুইটা মেসেজ দিও। আর এটা হচ্ছে আমার পার্সোনাল পেজ, যদি পার্সোনালি কেউ কথা বলতে চাও এমনি, মানে এই পেজগুলো তো আসলে মাঝে মাঝে আমি মেসেজ দিই, মাঝে মাঝে আমার টিম মেম্বাররা মেসেজ দেয়, আর এটা হচ্ছে আমার পার্সোনাল পেজ, এখানেও যদি কেউ মেসেজ দাও আমাকে পাবা, সমস্যা নেই। আর একটা নম্বর দিয়ে দিচ্ছি, যদি কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, এখানে হচ্ছে তোমরা একটা মেসেজ দিতে পারো হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে যদি কেউ যোগাযোগ করতে চাও, যে এত কিছুর পরে ভাই ফেসবুকে মেসেজ দিলাম, পেজগুলো দিলাম, হোয়াটসঅ্যাপে কিন্তু এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। এখানে আমাদের টিমের যারা সদস্য তারা হচ্ছে এটা রিপ্লাই দেয় হোয়াটসঅ্যাপটা, ঠিক আছে। তো যে কোনো কিছু জানতে চাইলে, ঠিক আছে, আমরা অনেক মজা করে পড়বো, অনেক ফান করে পড়বো, ফান করে আমরা শিখবো, পড়াশোনাটা মোটেও বোরিং না। আমরা আজকে চেষ্টা করছি প্রথম ক্লাস যতটুকু পারা যায় মজা করা, ফানি এক্সাম্পল দেওয়া, মানে মাঝে মাঝে হতাশার করা, যে তোমাদেরকে বললাম না যে যদি এই ক্লাসটা দেখার পরে যদি আজকের থেকে কেউ যদি আমারে বলো যে ভাই গলজি বস্তুকে কোষে ট্রাফিক পুলিশ কেন বলে, একটা ঘুষি, ঠিক আছে, তাহলে পারবা, তোমরা অনেক ভালো পারবা, পড়ো, আমাদের সাথে হচ্ছে কানেক্টেড থাইকো, বন্ধুদেরকে হচ্ছে বইলো আমাদের সাথে কানেক্টেড থাকার পর কোনো সমস্যা হইলে যে কোনো প্রবলেমে তোমরা আমাদেরকে মেসেজ দিও, আমরা তোমাদের একই সাথে হচ্ছে টিচার, একই সাথে হচ্ছে আমাদেরকে তোমরা বড় ভাই মনে করে মেসেজ দিও, যে কোনো পড়াশোনা রিলেটেড যে কোনো প্রবলেম থাকলে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। প্লাস আমি কিন্তু একজন ডাক্তার, সো তোমাদের যদি মানসিক কারো কোনো সমস্যা থাকে, যে ভাই আমি খালি হতাশার মধ্যে থাকি, তুমি তো সাইকিয়াট্রিস্টের কাছেই তো যাবা, সো আমাদের কিন্তু ওইগুলোরও প্র্যাকটিস আছে, সো তুমি আমাদেরকে মেসেজ দিতে পারো, যেহেতু আমি একজন ডাক্তারও সাথে 3টা পরিচয়, বড় ভাই মনে করে মেসেজ দিতে পারো, শিক্ষক হিসেবে মনে করে মেসেজ দিতে পারো, অথবা ডাক্তার হিসেবে যদি তোমার মনে হয় যে তোমার কোনো শারীরিক বা মানসিক কোনো সমস্যার কারণে তুমি আমার সাথে কথা বলতে চাও, শারীরিক অসুস্থতা বা মানসিক অসুস্থতার কারণে, তাও মেসেজ দিতে পারো, ঠিক আছে। সবভাবেই আমি তোমাকে হেল্প করার চেষ্টা করব, কিন্তু একটা কথাই, যে নিজের জীবনটা নিয়ে সিরিয়াস হও, পড়াশোনা করো, পরিশ্রম করো জীবনে, কারণ সত্যি কথা হচ্ছে যে বর্তমান যুগটা অনেক কম্পিটিশনের যুগ, বর্তমান যুগে তুমি যদি তোমার সেরাটা না দাও, এটা হোক পড়াশোনা হোক যে কোনো কিছু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই, নিজের সেরাটা না দিলে তুমি আসলে ওই টপ লেভেলে তোমার যে স্বপ্ন, সেই স্বপ্নের জায়গাটায় পৌঁছাইতে পারবে না, অনেক কম্পিটিশন, অনেক টাফ, মানে এটা শুধু পড়াশোনার জন্য বলতেছি না, জীবনের সব ক্ষেত্রেই বলতেছি, পড়াশোনা না শুধু, তুমি যদি ব্যবসা বাণিজ্য করতে যাও, তোমাকে সেই লেভেলের এফোর্ট না দিলে তোমার ব্যবসা দাঁড়াবে না, তোমাকে প্রচুর খাটতে হবে, পরিশ্রম করতে হবে, এবং প্রচুর বুদ্ধির সাথে কাজ করতে হবে। সো এই সব মিলিয়ে দেখা যায় যে মানুষের জীবনে একটা সফলতা আসে, ঠিক আছে। এবং তার থেকেও সবচেয়ে বড় কথা, এবং সব সফলতার থেকেও সবচেয়ে বড় সফলতা হচ্ছে আসলে উপরে একজন আছেন, উপরওয়ালার যদি রহমত থাকে, তখন আসলে আসে সব কিছুর কম্বিনেশন। বাট চেষ্টাও করতে হবে, আমাদেরকে চেষ্টাও করতে হবে, হাত পা গুটায় বসে থেকে যদি বলি যে আল্লাহ তাআলা এমনি দিয়ে দিবেন, ব্যাপারটা তো এরকমও না, ঠিক আছে। তো সব কিছুর কম্বিনেশনে একটা সফলতা আসে, এই জন্য চেষ্টাও করতে হবে, প্রচুর চাইতেও হবে আল্লাহর কাছে, আর প্রচুর হচ্ছে তোমাকে কি করতে হবে, পরিশ্রম করতে হবে, কন্টিনিউয়াসলি করতে হবে। মাঝে মাঝে হতাশ হয়ে যাবা, মাঝে মাঝে মনে হবে সব ছেড়ে দেই, বাট ছেড়ে দিও না, পরিশ্রম করো। আর কোনো হতাশায় যদি আমাদের সাথে কথা বলতে চাও, বা যে কোনো দরকারে, এটা হতে পারে কোর্স কেনার জন্য, হতে পারে এমনি আমাদেরকে মেসেজ দেওয়া, বা হতে পারে অন্য যে কোনো কারণে মেসেজ দিও আমাদেরকে, আমরা আছি, চেষ্টা করবো সাধ্যমতো, ঠিক আছে। ওকে, তো আজকে অনেকেই আমাদের এখানে দেখতেছো, তো যাওয়ার আগে তোমাদের একটু নামগুলা পড়ে আমরা শেষ করে দিচ্ছি। আমাদের সাথে নিশাত আছো, নিশাত বলতেছে আমার ড্রিম হচ্ছে ডাক্তারি, ছোট নবাব বলতেছে আমার ড্রিম হচ্ছে ডাক্তারি করা, আচ্ছা ঠিক আছে, নিশাত আছো, তারপরে হচ্ছে ত্রিজিৎ আছো আমাদের সাথে,
মেহজাবিন আছো আমাদের সাথে, ক্রিস্টাল ক্লিয়ার, রাবেয়া আছো আমাদের সাথে ফেসবুকে, ত্রিজিৎ। আচ্ছা, ত্রিজিতের একটা ছোট্ট পরিচয় আছে। ত্রিজিৎকে আমি অনেক আগে থেকেই চিনি। ত্রিজিতের বড় ভাই চন্দ্রজিৎ সাহা, ও আমাদের মেডিকেল ব্যাচের স্টুডেন্ট ছিল, বুঝছো? ওর বড় ভাই আর কি, ওর আপন বড় ভাই চন্দ্রজিৎ সাহা, ও হচ্ছে আমাদের মেডিকেল ব্যাচের স্টুডেন্ট ছিল। এখন ওর বড় ভাই বরিশাল শেরে বাংলা মেডিকেলে পড়তেছে, সরকারি মেডিকেলে। বরিশালের হচ্ছে বরিশাল বিভাগের হচ্ছে বিভাগীয় যে মেডিকেলটা, বরিশাল শেরে বাংলা মেডিকেলে পড়তেছে। তো এখান থেকে আমরা ত্রিজিৎকেও চিনি, ওদের বাসায় গিয়েছিলাম। ওর বড় ভাই যখন চান্স পাইছিল তখন আমরা বাসায় গিয়েছিলাম, তখন ওর সাথেও কথা হয়েছে আর কি। তো ভালোই লাগে যে বড় ভাইকে পড়াইতাম, এখন ছোট ভাই চলে আসছে স্টুডেন্ট হয়ে, ভালো লাগে আসলে। আচ্ছা, তো এই তো। আর দেখি ইউটিউব থেকে কারা কারা দেখছো। ইউটিউব থেকে অনেকে দেখছো, তৌসিফ আছো, আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে ডিসকভারি আছো, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তানিশা আছো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সমস্যা নাই। আমাদের এখানে তোমরা আইসো, বায়োলজির জন্য হচ্ছে ফলো করো আমাদেরকে, সাথে আরও অনেক চ্যাপ্টারের ক্লাসও আছে, অন্যান্য সাবজেক্টও আমরা গাইডলাইন করব, ফলো করো আর কি। ঠিক আছে, আমি নটরডেমে থাকতে ঠিক যেভাবে ভালো রেজাল্ট করে আসছি এনডিসিতে থাকতে, সেগুলো নিয়েও শেয়ার করব। আর তোমাদের কলেজের রেজাল্টের মানে এসএসসি রেজাল্টের পরপর যাদের টার্গেট হচ্ছে নটরডেম কলেজ, বা মেয়েদের জন্য হলিক্রস কলেজ বা সেন্ট জোসেফ কলেজ, তাদের জন্য আমরা একটা ওয়েবিনারের আয়োজন করব। ঠিক আছে, যেখানে আমরা নটরডেমের আমরা কয়েকজন থাকবো, হলিক্রসের হয়তো দু একজন আপু থাকতে পারেন। আমরা কিভাবে হচ্ছে নটরডেম বা হলিক্রসে চান্স পাওয়া যায়, যাদের টার্গেট এখানে, তাদের নিয়েও আমরা তোমাদের রেজাল্টের পরে একটা গাইডলাইন লাইভ করব। ঠিক আছে, ওয়েবিনার করব, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে থাইকো। আর এইচএসসিতে তো ফুল বায়োলজি নিয়ে আছি, মেডিকেল অ্যাডমিশন নিয়েও কাজ করতেছি, আবার সাথে অন্যান্য সাবজেক্টও আমরা তোমাদের যতটুকু পারা যায় হেল্প করব। ঠিক আছে, তাহলে থাইকো। আর আমাদের হচ্ছে এগুলো ফ্রি ক্লাস, তবে আমাদের হচ্ছে সেপ্টেম্বর থেকে হচ্ছে মূল কোর্স শুরু হবে। তোমরা চাইলে মূল কোর্সেও জয়েন হতে পারো। এর জন্য আমি আবারও বলতেছি, পেজগুলোতে একটু মেসেজ দিলেও হবে, অথবা আমাদের একটা কি বলে, যাওয়ার আগে একটু বলে যে আমাদের একটা ওয়েবসাইট আছে, তোমরা ওয়েবসাইট থেকে হচ্ছে নিয়ে ফেলতে পারবা। ঠিক আছে, dmcstationbd.com একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এই পুরো পেজটা স্ক্রিনশট নিয়ে রাখো। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে পেজে মেসেজ দিও, হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, বা আমাদের কোর্সের জন্যও মেসেজ দিতে পারো, বা সরাসরি নিজেও কিনে ফেলতে পারো dmcstationbd.com এই ওয়েবসাইট থেকে। ঠিক আছে, তাহলে দোয়া রাখো। আমি একপাশে সরে আসলাম, একটা স্ক্রিনশট নিয়ে রাখো আমাদের সাথে যোগাযোগ করার উপায়। ওকে, তাহলে তোমাদের সবার সাথে হচ্ছে দেখা হবে। আর এই পিডিএফটা আমরা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তোমরা যদি কেউ ওই পিডিএফটা দেখতে চাও, ক্লাসের পিডিএফটা দিয়ে দিচ্ছি, সেখান থেকেও দেখতে পারবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।